তোমার কাছে মাফ চাইতেছি যে তোমার এটা আমার জীবনে মস্ত বড় একটা অভিশাপ ভাই। হ্যাঁ, তো ও আমাকে বলে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। পরে আমি বলি ঠিক আছে, এখন ভাই এখান থেকে তো আর কিছু করতে পারতেছি না, বের হও, বের হইলে মীমাংসা করো না করো, আমার যতটুক সম্ভব, আমি যতটুক পারি তোমার আমি আমি জীবিত থাকাকালীন অবস্থায় আমি তোমাকে হেল্প করেই যাব। আমি শুরু করতে চাই 2000 সন থেকে। 2000 সাল থেকে? জি। অর্থাৎ আজ থেকে 13 বছর আগে থেকে? জি। শুরু করুন। 2000 সনে আমি ক্লাস 8-এ পড়ি। তো বার্ষিক পরীক্ষা দেওয়ার পর আমি আর ক্লাস 9-এ ভর্তি হই নাই, লেখাপড়া ছেড়ে দেই, ভালো লাগে না এই জন্য ছেড়ে দেই। পরিবার থেকে কিছু বলেনি আপনাকে? না, আমি স্কুলেই যেতাম না, মাঝে মধ্যে এমন হইতো। পরিবার কি আপনাকে ব্যাপারে কিছুই বলতো না? বলতো বলতো মারতো, এরকম হয়েছে, কিন্তু আমি যাইতে চাই না। কারণ কি ছিল? কারণ আমার স্কুল লাইফটা ভালো লাগতেছিল না, কেন জানি। ওকে, তারপর? তো আমার বাসা থেকে বলে যে এইভাবে তো নষ্ট হয়ে যাবা। তো আমাকে ওনারা একটা কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে ব্যবসা শিখার জন্য দেয়। 10 টাকা পাইতাম দৈনিক। প্রতিদিন আপনি 10 টাকা মজুরি পেতেন? জি। ওইখান থেকে অন্য একটা দোকানে যাই, ওখানে আমাকে বেতন দেওয়া হয় মাসে 400 টাকা। এরকম ভাবে কয়েকটা দোকান চেঞ্জ হয় এবং আস্তে আস্তে আমার বেতন বাড়তে থাকে। তো যাই হোক, এর মধ্যে আমাদের এলাকার একটা মেয়েকে অনেক ভালো লাগে ওই সময়। হ্যাঁ, মেয়েটার নাম হয়েছে আপনার মুন্নি। তো ওরে নিজে ইচ্ছায় কখনো কোনো কিছু বলতে পারি নাই। তো একদিন হঠাৎ করে মেয়েটা আমারে বলে যে তোমার সাথে আমার কথা আছে, কালকে তুমি আমার সাথে দেখা করবা। দেখা করলে ও আমার বলে যে আমার ভালো লাগে, আমারে ও লাভ করে। ওই প্রথমে আপনাকে বলে? হ্যাঁ, ওই বলে। আমি একটু জানতে চাই মেয়েটার সম্পর্কে, যে ছোটবেলা থেকে কি একই সাথে বড় হয়ে ওঠা, মানে সম্পর্ক ছিল তার সাথে? না না না, এরকম না। তাহলে একটা অজানা একটা মেয়ে হঠাৎ করে এরকম ভাবে? মানে ওই এলাকার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম, তো সময় টময় দিতাম, তো বাসা থেকে বেরোলে দেখতাম, ওই ওখান থেকে ভালো লাগে আর কি। ওকে, তারপর? তো ও আমারে মোটামুটি এরকম ভাবে বলে দেয় যে তুমি আমি ছাড়া আর ওর একটা বান্ধবী সাথে থাকে, আর কেউ জানবে না এই ব্যাপারটা, যদি হয় তাহলে ঠিক আছে। আমি বলছি যে ঠিক আছে, কেউ জানবে না। তো এই মেয়ের সাথে আমার মোটামুটি 3 মাস রিলেশন থাকে, ভালো যোগাযোগ অবস্থা হয়েছে আপনার। ও আমাদের বাসায় আসতো আমার ছোট বোনের সাথে, আর আমিও এলাকায় যাইলে ও গেটের সামনে দাঁড়ায় থাকতো। ছোট বোনের সাথে কি আপনার এই মেয়েটির পরিচয় ছিল? ছোট বোনের এক ধরনের বান্ধবী ছিল? এটা কি আপনাকে কেন্দ্র করি নাকি আগে থেকেই ছিল? আমাকে কেন্দ্র করে একটু জড়তাটা বেশি বাড়ছিল, কিন্তু আগে থেকে মোটামুটি অল্প স্বল্প আগে থেকে একটা ধরনের পরিচয় ছিল। ওকে। 3 মাস হয়, এর মধ্যে দেখা টাকা করি। ওর আপন খালাতো ভাই ওরে বিয়ে করবে, ব্যাপারটা আমি জানতাম, যে পছন্দ করে। ফ্রেন্ডরাই বলতো যে ওরে ওর এই খালাতো ভাই বিয়ে করবে। পারিবারিক ভাবেই এরকম একটা সম্পর্ক হয়েছিল আগে থেকে? জি। তো খালাতো ভাই নাম রাজীব, আমাদের বড় ভাই। তো উনি একটু আন্দাজ করতে পারে যে আমার সাথে মনে হয় মুন্নির কোন রকম যোগাযোগ, দেখা সাক্ষাৎ বা রিলেশন টাইপ এরকম কিছু হয়েছে। তো উনি আমারে বলে যে জনি এরকম এরকম শুনতেছি, তুমি কিন্তু এর মধ্যে আর আইসো না, আইলে সমস্যা হইব। আমি বলছি যে ভাই যদি এটা রিয়েল হয়, সত্য হয়, তাহলে আপনি আমার হাত পা ভেঙে ফেলেন, আমি মুন্নির সাথে আমার কোনো যোগাযোগ নেই, মিথ্যা কথা বলি আর কি। তো পহেলা বৈশাখের আগের দিন ওর সাথে আমার স্কুলের এখানে দেখা হয়, যোগাযোগ করে দেখা করি। তো দুপুর বেলা ঘুমাইতেছিলাম, এমন সময় রাজীব ভাই ওনার এক ফ্রেন্ড পাঠায় আমার বাসায়, আমার পরিচিত। আয়সা বললে যে জনি বাসায় তো? বলি যে হ্যাঁ আছি তো বাসায়। কেন? কয় যে রাজীব তোমারে ডাকে। তো একটু আন্দাজ করতে পারি যে আজকে এই ব্যাপারটা হয়তো জানছে যে আসলেই আমার সাথে রিলেশন আছে। তো এই রাজীব ভাই যে উনি আসলে তখনকার অবস্থায় মোটামুটি কি বলে যে মামলা টামলা খাওয়া আসামি বা সন্ত্রাস টাইপের এইরকম আর কি, যার সাথে মুন্নির বিয়ে হওয়ার কথা। হ্যাঁ। তো উনি ওনার কাছে যায় উনি আমাকে ওনার বাসায় নিয়ে যায়, রুমের মধ্যে নিয়ে যায়। ওখানে মুন্নির ফ্যামিলি পরিবার থাকে। হ্যাঁ, রাজীব যে ওনার ফ্যামিলি পরিবার থাকে, মুন্নি সেখানে থাকে না। উনি আমার হঠাৎ করে একটা থাপ্পড় দিয়ে গালে। থাপ্পড় দিলে আমি মাথা এরকম নিচু করে বসে থাকি। তো ওই রাজীবের আম্মা আমার বুঝে সুঝে পাঠাই দেয় ওখান থেকে, না হয় আর মারতে পারে, বাইরে নিয়ে যায়। তো ওখান থেকে চলে আসি। তো আমাদের যখন দেখা হয়েছিল ওই দিন কথা ছিল যে ফজরের নামাজের পর ওর সাথে আমি ওর গেটের এখানে দেখা করব। তো ঠিক আমি নামাজ পড়তে যাই, কিন্তু ও আর থাকে না। যাক, খুব খারাপ লাগে আমার কাছে বিষয়টা, যে আমার মারলো, ও দেখাও করলো না। ফের কিছুদিন পর, মোটামুটি 20-25 দিন পর আমার কাছে ও একটা চিঠি পাঠায়।
চিঠিতে লেখা যে তুমি আমার সাথে দেখা করো। কে নিয়ে আসলো এই চিঠি? চিঠি নিয়ে আসছে একটা মেয়ে, মুন্নি যে স্কুলে পড়ে ওই স্কুলে লেখাপড়া করতো, ওই মেয়ের কাছে দিয়ে দিছে। ওকে। পরে চিঠির উত্তর আমি ওই মেয়েরে বলে দিই যে তুমি যা বলবা জনি মরে গেছে, আমার সাথে আর কোন ধরনের কোনো যোগাযোগ যেন না করে। এটা আপনি কেন বলেছিলেন? ওই মাঠটা খাওয়ার পরে উপলব্ধি? না, মাঠটা খাওয়ার পরে এর মধ্যে আরেকটা কথা শুনছি ওর ব্যাপারে। ওর মুন্নির এক বান্ধবী আমাদের বাসায় আমার ছোট বোনের কাছে এসে বলে যায় যে আমি নাকি মুন্নিকে তাবিজ করে প্রেম করছি। শুনে অনেক খারাপ লাগে যে এটা কি সম্ভব নাকি, তাবিজ করে কি কেউ প্রেম করতে পারে? নিজে নিজে মানে খুব খারাপ লাগে যে আম্মাও ব্যাপারটা জানছে। মুনির সাথে যে মোটামুটি ওরে পছন্দ করি আমাদের ফ্যামিলি সবাই জানতো, আব্বা ছাড়া। তো এই ব্যাপারটা হিট নিয়ে আমি বলে দিই যে মরে গেছে জনি, যাক এর মধ্যে আর যোগাযোগ নাই, আমি আমার মতো দোকানদারি করি। প্রায় 1 বছর পর ও আমাকে ফোন দেয়, তখন আমি আবার ফোন ইউজ করি। ফোন দিয়া বলে যে জনি আমি মুন্নি, আমার সাথে একটু দেখা করতে পারবা? আমি বলি যে হ্যাঁ পারবো। আমি যাই সকাল 8:30টার দিকে, যাই ওর সাথে দেখা করি। ও আমারে বলে যে আমাকে এতদিন অনেক মিস করছে, না দেখলে ভালো লাগে না, এটা সেটা যাবতীয় পাম্পট্টি বলে আর কি, সোজা কথা। তো বলে যে আমাকে একটা ফোন দিবা, মোবাইল ফোন। কেন? যে তোমার তো ফোন আছে, আমার তো ফোন নাই তোমার সাথে কথা টথা বলার জন্য, এলাকায় তো কথা বলতে পারি না বা দেখা সাক্ষাৎ নাই, কিছু নাই, আমাকে একটা ফোন দাও না প্লিজ। আমি বলি ঠিক আছে, তুমি কালকে আমার সাথে দেখা করো, আমি তোমাকে একটা ফোন এনে দিব, সিম আছে? বলে যে হ্যাঁ আছে। ওই দিন রাতে যখন ওদের এলাকার আমার ওই ফ্রেন্ডদের সাথে, যাদের সাথে ছোট সময় থেকে বেড়ে ওঠা, ওর মধ্যে এক ফ্রেন্ড আমার বলতেছে যে মুন্নি আমাদের আরেকটা ফ্রেন্ড, ওকে ও বিয়ে করতে চায়, এই জন্য মোবাইল নাম্বার চাইছে আমার ওই ফ্রেন্ডের কাছে বলে। আর এই ফ্রেন্ডটা আমাকে বলে দেয় যে এরকম। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে মোবাইলটা নেওয়ার কারণ এটাই যে ও ওই ছেলের সাথে যোগাযোগ কইরা বা একটা রিলেশন কইরা একটু বড় লোক আর কি ছেলেটা। এর মানে যেটা পেলাম একটা গল্পের ট্রায়াঙ্গল যেটাকে বলে, আপনি জানতেন যে রাজীবের সাথে তার বিয়ে হচ্ছে, সে কারণে আপনি এক ধরনের পারিবারিকভাবে এক ধরনের নির্যাতনের শিকার হলেন। 1 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মুন্নির সাথে আপনার এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে কিছু কথাকে কেন্দ্র করে। অনেকদিন পরে দেখা করতে গিয়ে মুন্নি আপনার কাছ থেকে ফোন, আমার মনটা ভেঙে যায় যে আসলে কেমনে সম্ভব এটা। তো এরপর দিন দোকান থেকে বাসায় খাইতে আসছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার দোকানের দিকে যেতেছিলাম। তো আমাদের এলাকায় একটা 2 টাকা মিনিট কথা বলা আছে একটা মোবাইলের দোকান আমার ফ্রেন্ডের। তো ওই দোকানে আমি যাই, যা দেখি যে মুন্নি ওই ফোনের দোকান থেকে ফোন নিয়ে ফোনে কথা বলতেছে। তো আমি ওরে দেখা আমি চলে আসতে যাচ্ছিলাম, তো আমাকে হাত দেয়া বাধা দেয় যে থাকো। পরে ফোন কাইটা বলে যে আরে আমার মামির মোবাইলে একটা ছেলে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে ওরে বোকাচোকা দিচ্ছে আর কি। তো আমি ওরে ওখানে অনেক অপমান করি, আসলে এরকম তুমি এতদিন পরে যোগাযোগ করছো কিন্তু আমার সাথে রিলেশন করার জন্য না, মুহিদের সাথে করার জন্য, অনেক কিছু বলি, বইলা চলে আসি। হঠাৎ করে একদিন দোকানে বসে আছি, এমন সময় এক ফ্রেন্ড আমার ফোন দিয়া বলে যে মুন্নির আজকে বিয়ে। কার সাথে বিয়ে? কয় যে খালাতো ভাই। কোন খালাতো ভাই? বলে যে এই কামরুল নাম, যে ওই কামরুলের সাথে বিয়ে। আচ্ছা, রাজীব না, আরেকটা খালাতো ভাই আর কি, বড় খালার ছেলে। বলতো যে ছেলেটার সাথে তার ফোনে কথা হলো? না, এটা তার আপন খালাতো ভাই, ফোনে কথা বলছে অন্য কারো সাথে আর কি। ওকে। পরে খুব খারাপ লাগে আমার কাছে বিষয়টা যে এটা কেমনে সম্ভব। হয়তো যোগাযোগ করি না, কিন্তু তো আমার একবার জানাতে পারতো। আমি মনে করতাম যে আমারে ভালোই বাসে, কিন্তু আসলে ভালোবাসতো না। পরে আমি আমার এক ফ্রেন্ডের ফোন দিই, দেয়া বলি যে ফেন্সিডিল আছে? বলে হ্যাঁ আছে। কত টাকা? কয় 400 টাকা। আমি ঠিক আছে, আমার একটা ফেন্সিডিল লাগবো, তুমি রাখো আমি আইতেছি। ওকে, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি প্রথম কষ্ট পেলেন জীবনে, একটা বড় ধরনের কষ্ট আমরা স্বীকার করে নিলাম, এবং সেই কষ্টের পেছনে কে দায়ী, কারা দায়ী, আমরা সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব আমরা অনুষ্ঠানের ফাঁকে। কিন্তু আমাকে এটা বলেন যে এই যে প্রথম আপনি জানলেন যে মুন্নির বিয়ে হয়ে গিয়েছে, এবং মুন্নির বিয়ে হয়ে গেলে আপনাকে এই ধরনের ড্রাগের দিকে যেতে হবে, ফেন্সিডিল খেতে হবে বা অন্য কিছু খেতে হবে, এই অনুভূতিটা বা এই মেসেজটা আপনার মধ্যে কে দিয়েছিল বা আপনি নিজে থেকে উপলব্ধি করেছিলেন? আমি একটু জানতে চাই, আপনার কেন মনে হলো যে ফেন্সিডিল খেলে আপনি ভালো থাকবেন? ছোট করে একটা ঘটনা বলা লাগে এই জন্য। আমার এক ফ্রেন্ড, নাম না বলাই ভালো, ও বিয়ে করে একটা মেয়েকে। বিয়ে করার 2 দিন পর ওই ফ্রেন্ডের আর ওই যে যার বিয়ে করছে এবং আমাকে সহ একটা হোটেল থেকে মেয়ের গার্জিয়ানরা আমাদেরকে বইলা নিয়ে আসে যে যাই করছো ঠিক আছে, আমরা এলাকায় যাই মীমাংসা করে দেবো।
এই কথা বইলা আইনা এই মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। তো যে ফ্রেন্ডটা ও খুব ভালো ছিল, সিগারেটও খাইতো না। তো ও দেখতাম তখন যে নেশায় হয়ে গেছে, হয়ে গেছে, ফেন্সিডিল, গাঁজা, সিগারেট সব ধরনের নেশা করতো। তো আমি তখন তো এগুলার করি না, কিন্তু যখন নাকি মুনি বিয়ে হয় তখন মনে করি যে এর মধ্যে মনে সুখ আছে, যেহেতু আমার ফ্রেন্ড বিয়ে করছে, কইরা একটা মেরে পায় নাই, ও ওইগুলা খাইতেছে, তো এটার মধ্যে সুখ আছে। হ্যাঁ, ওরে বলতে পারবো আমি আর কি। ওকে, তাহলে আপনি আপনার এই ফ্রেন্ডদের কাছ থেকে শিখেছেন। দেখুন প্রিয় শ্রোতা, যে কোনো একটা ভুলের পেছনে কোনো কজ থাকে। আমরা বারবারই বলেছি যে যাহা বলিব সত্য বলিবর যে স্ট্রাকচার, সেখানে আমরা দেখানোর চেষ্টা করি ভুল কি, ভুলের পেছনের কারণ কি এবং ভুলের পরিণতি কি, এই তিনটা জিনিস আমরা দেখালাম। এখানে ভুল কি, ভুলের পেছনের কারণটা আসলে কি ছিল, কেন মনে করলো যে এরকম ঘটনা ঘটলে জীবনে অ্যাডিক্ট হতে হয়, মাদকের কাছে যেতে হয়। একটা সময় ছিল যখন দেখবেন যে বাংলা ছবিতে যে নায়িকার সাথে কোন একটা বিরহের জায়গাতে যাওয়ার মানে হচ্ছে নায়ক বারে গিয়ে মদ খেয়ে একেবারে টাল অবস্থা, একেবারে ভয়াবহ রকমের অবস্থা। কি মেসেজ এতে পেত সোসাইটি আমরা ঠিক জানি না। এবং একইভাবে দেখবেন যে ফেন্সিডিলটা আমার নেশায় পরিণত হলো। আপনাকে দিল ফেন্সিডিল? হ্যাঁ, খাইলাম। খেয়ে ওই দিন আর বাসায় যাই নাই, ফ্রেন্ডের এক দোকানে রাতে ঘুমাই, এক প্যাকেট সিগারেট নিয়ে সারা রাত্র খাই, কান্নাকাটি করি, পিছনের স্মৃতি টিতি মনে করি এই সেই। পরে মোটামুটি চলতে থাকে আমার, টাকা পয়সা হলেই দোকানের বেতন পাই বা কেউ খরচ দেয়, যাই দেয়, আমি এই ফেন্সিডিল খাইতে থাকি। অন্যদের কাছে আবার শুনি মুন্নি খুব সুখে আছে, ভালো আছে, এই সেই। তো এরপর বিয়ের মোটামুটি আপনার কি বলে 1-1.5-2 মাস পর সম্ভবত, মনে নেই, আমার এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে যাইলে ওইখানে আমি একটা মেয়েকে দেখে ভালো লাগে আর কি, কিন্তু কোনো কথাও বলি না, বা ও আমার সাথে কোনো কথা বলে নাই। বিয়েতে এমনি যে এই মেয়েটা ভালো লাগছে আর কি, সবার থেকে আলাদা। জি। তো ওইখানে যে কোনো অবস্থায় মেয়ের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়। এটা হইতেছে আমরা কনেকে দেখতে চাচ্ছি, আমরা নুসিনি থেকে আসছি, এখন চলে যাব, কনেকে দেখা চলে যাই। তো ওই যে মেয়েটাকে আমার বলতেছি যে ভালো লাগে, ওর সাথে সামনাসামনি যখন কথা বলি, একটা পিচ্ছে আমাকে পিছন দিকতে মানে ধাক্কা দেয় যেন ঘরে ঢুকতে পারি আর কি। ওকে। তো এক পর্যায়ে মেয়েটার নাম মৌসুমী, কিন্তু আমি ওর উপরে একটু পড়ে যাই আর কি, এরকম পিছন থেকে ধাক্কা দেবার কারণে। হ্যাঁ, আমি সরি বলি, ঠিক আছে। তো দেখ, আর মেয়ে দেখতে পারি না, আমি চলে আসি ওই বিয়ে থেকে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। তো দোকানের মাল কেনার জন্য আমি দোকানে যখন ছিলাম, আমি দোকানের বেশিরভাগ মার্কেটিং, অর্থাৎ ঢাকা থেকে হোলসেল যে মালগুলা, পল অয়েল, উদ্দুরুট, হ্যাঁ, ওইখান থেকে হোলসেল মালগুলো আমি কিনা নিজে চয়েস মতো কিনা দোকানে আনতাম, এবং আমার চয়েস রিয়েলি খুব ভালো আর কি। তো আমি ঢাকা থেকে আসতেছি, এর মধ্যে কাশপুর ব্রিজে উঠছি, তখন আমার মোবাইলে ফোন আসে, বলে যে হ্যালো, কে? আমি বলি, তো বলা হয় যে মৌসুমী। কোন মৌসুমী? কার মৌসুমী? বলে যে ওই যে আপনার ফ্রেন্ডের বিয়েতে আসছিলেন, এই সেই। হ্যাঁ, পরে কথা হয়, ওর সাথে দেখা হয়, নরসিংদীতে আসে, ওর বোন সহ, বড় বোন সহ। তো এর এক পর্যায়ে ওর সাথে আমার পুরা সম্পর্ক হয়ে যায়, এবং মুন্নির পুরাটা ব্যাপার ওরে আমি জানাই। আর এর সাথে সম্পর্ক কারণ এটাই যে মুন্নি থেকে আসলেই মেয়েটা মৌসুমীর মতোই ছিল আর কি। হ্যাঁ, খুব সুন্দর। পরে এক পর্যায়ে ওরা নরসিংদী কয়েকটা ধাপে আমার সাথে দেখা করে, ওর বড় বোন, হ্যাঁ, তারপরে বড় বোনের হাজবেন্ড অর্থাৎ মৌসুমীর দুলাভাই আমাদের সাথে দেখা করে আর কি, আমার সাথে নরসিংদীতে এসে। ওকে। ঈদের মধ্যে আমিও ওখানে বেড়াতে যাই, ভালো একটা রিলেশন যে হয়ে গেছে। কিন্তু এর মধ্যে মৌসুমী আমাকে একদিন বলে যে আমার কিন্তু সৌদির এক প্রবাসী, তার সাথে এঙ্গেজ, হ্যাঁ, ফোনে এঙ্গেজ হয়েছে, আন্টি আন্টি পড়াইছে এরকম। তো আমি বলি যে তো ঠিক আছে, তো তোমার বিয়ে হয়ে গেছে, তা আমার ভালোবাসা লাগেন। ও বলে যে না, আমি ওই লোকের কাছে যাবো না, এই সেই, আমি তোমারই চাই। তো কুরবানি ঈদের কিছুদিন আগে হঠাৎ একদিন আমার ফোন দিয়া মৌসুমী বলে যে আমি নরসিংদীতে আসতেছি, তোমার সাথে আজকে দেখা করব, কথা আছে জরুরি। মৌসুমী আসে, পিঙ্কি আপু অর্থাৎ মৌসুমীর বড় বোন, তারপর পিঙ্কি আপুর হাজবেন্ড ইসলাম ভাই, দুলাভাই বলতাম, উনি, আর মৌসুমীর একটা ছোট বোন ক্লাস 4-এ পড়ে আর কি, আর মৌসুমী 7-এ পড়ে এরকম। আপনার নরসিংদীতে আসলে আমি দুপুরবেলা ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করাই। তো পিঙ্কি আপু বলে, জনি আসলে তুমি ব্যাপারটা সিরিয়াস ভাবে ভাবো। কি কেন? ওর যার সাথে এঙ্গেজ হয়েছে ওই ছেলে চলে আসতেছে, এখন ওর তো এখানে বিয়ে হয়ে যাবে। এখন যদি তোমার কিছু, ওরে যদি তোমার পাওয়ার ইচ্ছা থাকে, আজকে কিছু করতে হইব। আমার রেজাল্ট হইলো যে আমার ছোট বোনের হাজবেন্ড সৌদিতে থাকে সেই সময়,
উনি আমার জন্য ভিসা পাঠাইছে আর কি, আমার জন্য আমার খালার জন্য একটা ফ্রি ভিসা পাঠাইছে সৌদি তখনকার সময়। তো বিদেশের মোটামুটি ওকে, আমি চলে যাব, পাসপোর্ট আসলে ভিসা লাগবে আর চলে যাব। এমন অবস্থায় বলতেছে যে বিয়ে করার জন্য। আমি বলি যে ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু মৌসুমী বাড়িতেই থাকবে, আমি বাইরে চলে যাব। আর যদি ওই ছেলে এসে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে বা কোন রকম সমস্যা মৌসুমীর হয়, আমি আমার ফ্যামিলি জানাইলে ওরা যাই ঠিক মৌসুমী নিয়ে আসবে, এতটুকু কনফিডেন্স আমার ফ্যামিলির প্রতি ছিল। পরে আপনার ওরা মাইনা নেয়, পিঙ্কি আপু এবং পিঙ্কি আপুর হাজবেন্ড মেনে নেয় যে ঠিক আছে। তো ওই দিন আমরা ঢাকায় চলে আসি। ঢাকায় এসে মৌসুমীকে আমি বিয়ে করি তুপখানা রোড আল হাবিব রেস্টুরেন্টের পাশে একটা কাজী অফিসের একটা ডকুমেন্ট আছে আমার কাছে এখনো। তো ওখানে বিয়ে করি, করে ঢাকায় আমার পরিচিত এক আপুর বাসা থাকি রাতে। যে আপুর বাসায় থাকলাম উনি বলতেছে যে তোমরা ছেলেরা এই পাশের রুমে থাকো, আমরা সব মেয়েরা এই পাশের রুমেই থাকবো। তো আমি পিঙ্কি আপুর বলি যে পিঙ্কি আপু সপ্তাহখানিক অথবা 15 দিনের মধ্যে আমি চলে যাব বাইরে, তো কখনো আর মৌসুমীর সাথে তোমরাই বলছো যে এর মধ্যে আর দেখা করা সম্ভব না। তো পাশের একটা রুম দেখলাম খালি, আমাকে ওইখানে মানে শুধু কথা বলার মতো একটা প্লেস তৈরি করে দাও, আমি ওইখানে বসে শুধু একটু কথাই বলবো। তো পিঙ্কি আপু বলে যে ঠিক আছে আমি ম্যানেজ করতেছি। উনি এটা বইলা ম্যানেজ করে, পরে উনার মাথায় আমার হাত দেয়া রাইখা বলে যে তুমি আমার কাছে ওয়াদা করো যে শুধু কথাই, অন্য আর কোনো কিছু না। তো আমি বলছি ঠিক আছে পিঙ্কি আপু, শুধু কথাই আমি বলবো। এই পিঙ্কি আপুটা কে ছিল? মৌসুমীর বড় বোন ছিল। ওকে। পরে সারা রাত্র কথাই বলি আমরা, শুধু অন্য কোনো কিছুই আর হয় না, কথাই। লাস্টে শেষের দিকে দুজনই ঘুমায় যাই সম্ভবত। যাই হোক, এরপরে বিয়ের 2 দিন পর আমি জানতে পারি যে মৌসুমীর বাড়িতে ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। ওকে। জানাজানিটা হয়েছে এরকম ভাবে যে উদ্বুলা ভাই উনি আমারে বিশ্বাস করতে পারে নাই সম্ভবত, যে আমি বিদেশে চলে যাবো, বিয়ে করছি, হ্যাঁ মেয়েটার ভবিষ্যৎ জানি কি হয়। উনি বইলা দেয়, বইলা দিলে ওদের বাড়িতে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে আমার ফ্যামিলি থেকে যাওয়ার জন্য চাপ দেয়, আমার ফ্যামিলি থেকে লোকজন যাইলে ওরা এটা মাইনে নিবে, এবং আমাকে ওখান থেকে কিছু লোক থ্রেটও করে মৌসুমীর ফ্যামিলি থেকে, বাড়ি কোথায় এটা সেটা। যাই হোক, তো আমি আমার বাসায় আমার আম্মাকে বলি যে আম্মা আমি তো ছবি দেখাই মৌসুমীর যে এরকম বিয়ে করে ফেলছে। মা অনেক কান্নাকাটি করছে, অনেক অনেক মনে আছে আমার এখনো। পরে আমি বলছি তুমি তো আব্বারে বুঝাও। পরে আমি পারবো না, আমার ছোট বোন, আমার 1 বছরের ছোট, ওর সাথে আবার ফ্রি সব কথাবার্তা বলতাম আর কি। ওরে নিয়ে আবার আমি এরকম ছবিগুলা দেখায় বলি যে আমি তো বিয়ে করে ফেলছি, মেরে এখন সমস্যা হইতেছে, ওরে আইনা দিয়ে। ও অনেক কান্নাকাটি করে যে একটা ভাই এটা কি হইলো। তখনকার পরিস্থিতিতে বোঝা যাইতেছিল আর কি এরকম কান্নাকাটি দেখে। পরে আপনার যাই হোক, ফ্যামিলি থেকে এটা আমার ফ্যামিলি থেকে মেনে নেয় যে এক পর্যায়ে ওরে নিয়ে আসবে। তবে আমার ছোট বোন আমাকে এখানে একটা শর্ত দিয়েছিল যে হয় বিদেশ আর নয়তো মৌসুমী, কোনটা চাস, 2টার একটা। আমি কইছি সিফ মৌসুমী, আমার বিদেশে যেতাম না, ক্যান্সেল করে দিলাম। পরে আব্বারে জানানো হয়, আব্বা যোগাযোগ করে মৌসুমীর আব্বুর সাথে। যোগাযোগ করলে উনি বলে ঠিক আছে আমি মৌসুমীর আম্মুর সাথে কথা বইলা জানাবো। বইলা উনি আর আমাদের সাথে কোন রকম যোগাযোগ করে নাই, এবং ঠিক বিয়ের 15 দিন পর আমার বাসায় রেজিস্ট্রেশন করা আমার নামে একটা চিঠি আসে। তো এই সিগনেচার করে এই চিঠিটা খুলে দেখি ডিভোর্স লেটার। ওকে, একটু থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে এখানে পারিবারিক দ্বন্দ্বটা কি ছিল, কিংবা যেহেতু পারিবারিকভাবে উদ্যোগটা নেওয়া হলো আপনাদের মধ্যে একটা মিউচুয়াল করে দেওয়ার জন্য, মেয়েকে তুলে নিয়ে আসবার জন্য আপনাদের বাড়িতে, তারপরেও এরকম ডিভোর্স লেটার কেন হলো সেটা আমরা জানবো। ঘটনার প্রাসঙ্গিকতায় সেটা একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানার চেষ্টা করব। তার আগে আমি আপনার কাছে বলি, সেটা হচ্ছে ডিভোর্স লেটার কি এই মুহূর্তে আপনার কাছে রয়েছে? না, ছিঁড়ে ফেলে দিচ্ছি ভাই। ওটা দেখার পরপরই আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন? ওকে, প্রিয় শ্রোতা, আমি সবাইকে বলছি যে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা একটু পরেই আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন জনি, তার ছবি সহ তার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলোর ছবি দিয়ে দিব আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে, আপনি একটু বলবেন যে 15 দিন পরে এই ঘটনাটা কেন ঘটলো, যেহেতু পরিবার থেকে কোনো বাধা দেওয়া হয়নি? আমার পরিবার থেকে সমস্যা হয় নাই, খুব পছন্দ করে
ভাই কি বলে মানে বলে না যে ছেলে যত দুষ্টুই হোক সম্ভবত একটা ছেলে যার থাকে অনেক আদরের হয় এবং সেই ছেলেই আমি আজকে এখানে বসা। হ্যাঁ, এটা আমার আসলে গর্ব করে বলতেছি যেহেতু আমার আব্বা আম্মা আমার অনেক আদর করে, অনেক। যা বলছি জীবনে তাই মেনে নিছে। এই যে মুন্নির কথা বলি, ওরে নিয়ে আসছি, ঠিক আছে, এটাই রাইট। তারপরে যে এই মৌসুমী যে ব্যাপারটা, এটাও রাইট। তো এটা হয় মৌসুমীর মা যে ছেলের সাথে এঙ্গেজ হয় ওই পরিবারের সাথে সম্ভবত টাকা পয়সার একটা লেনদেন আমি পরে জানতে পারি যে মৌসুমীর মার হয় বিয়ের আগেই মৌসুমীর শ্বশুরের সাথে। এই জন্য নাকি ওরা আমার একটা মাইনে নেয় নাই, আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। ওকে, আপনি একটু আগে যে বিষয়টা বলছিলেন যে অনেক আদর পেয়েছি পরিবারের কাছ থেকে, পরিবারের একটা ছেলে হলে এই ধরনের আদর যেটা হয় আর কি, বেশ কয়েকটা ব্যাপার এখানে জড়িত। একটা হচ্ছে মুন্নির ব্যাপারটা জানতো, তারপরে পরিবার তেমন একটা শাসন করেনি। মৌসুমীর ব্যাপারটাও মেনে নেবার চেষ্টা করলো, প্লাস এই যে আপনি পড়াশোনা ছেড়ে দিলেন সেটাও মেনে নিয়েছে। এই যে একতরফা আদর, এই যে একটা সন্তান বলে আপনার উপরে একটা বিশেষ দৃষ্টি রাখা, আপনার কি মনে হয় যে আপনি যে নষ্ট হয়ে গেলেন বা আপনার যে অপরাধগুলো জীবনে একের পর এক আসছে, এই আদরটা বেশি না হয়ে যদি কম হতো, যদি শাসনটা থাকতো, তাহলে আজকে আপনি এই জায়গাটায় থাকতেন না? আপনার কি মনে হয় এটা ব্যক্তিগতভাবে এটা মনে হয়? না, কখনো মনে হয় না। আপনি মনে করেন যে আদরটা ঠিকই ছিল। ওকে, ঠিক আছে। বড় অনেক সময় দেখা যায় শাসন করলে আরো হিতে বিপরীত হতে পারতো। ওকে, তারপর কি করলেন আপনি? পরে আসলে আমার আর বিদেশে যাওয়া হয় না, কারণ বাসায় যখন ডিভোর্স লেটার আসে তখন আমি বিদেশে যাওয়ার জন্য আমি আবার সবার হাতে পায়ে ধরা শুরু করি, কান্নাকাটি শুরু করি। এটা কেন করলো পরিবার যে আপনাকে আইদার বিয়ে করে এখানে থাকতে হবে অথবা বিদেশে? আপনি তো বিয়ে করার পরে বিদেশে চলে যেতে পারতেন যদি ফ্যামিলি থেকে মেনে নিত। ঠিক আছে, কিন্তু আমার বোন কেন যে এটা করলো ভাই আমি এখনো জানি না। ইগো থেকে বা অনেক ধরনের রাগ থেকে, আবেগ থেকে হয়তো হইতে পারে। আপনার বড় বোন ছোট তো আমি খুব কান্নাকাটি করতাম যে আমার পাঠাও বিদেশ, নয়তো আমি ঠিক থাকতে পারবো না, আমার অবস্থা খুব খারাপ হবে, আমার প্লিজ আমার বিদেশে পাঠাও। অনেক রিকোয়েস্ট করছি, অনেক কান্নাকাটি করছি, নামাজ পড়ছি, কিন্তু কবুল হয় নাই আমার বিদেশ যাওয়াটা। ওই ভিসায় আমার আব্বা সৌদিতে যায়, যিনি এখনো ওই ভিসায় সৌদিতে আছে। ওকে, তো থাকি এরকম ভাবেই, দোকানের চাকরি টাকরি ছেড়ে দিয়েছিলাম বিদেশের আশায়। এক পর্যায়ে খারাপদের সাথে চলা শুরু করি। আমার এক ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু বলা যায়, ছোট থেকেই চলাফেরা, কিন্তু তার লাইন হয়ে যায় একটা আর আমার একটা, যেরকম আমি দোকানদারি করি, ও ঘুরে গেড়ে খায়, টুকটাক মাস্তানি টাস্তানি করে ছোট থেকে, এরকম আর কি। দেখলে হাই হ্যালো ভালো, হ্যাঁ এতটুক। তা আমি ওর সাথে মিশার চেষ্টা করি এবং এক পর্যায়ে খুব মিশি, যে আমি খুব খারাপ একদম প্ল্যান করে। হ্যাঁ, একবার খুব খারাপ হমো, এবং এই খারাপটা এই জন্য যে মুন্নি, বিশেষ করে মুন্নি, যে সে বুঝুক যে তার কারণে আজকে আমার এই অবস্থা। মৌসুমী জানুক না জানুক সেটা আমার কোনো জানা দরকার নাই, এবং ফ্যামিলি বুঝুক যে এই বিদেশ না পাঠানোর কারণে, এখন বুঝে এরা সত্য ভাইয়া, না পাঠানোর কারণে ওই রকম পরিস্থিতিতে এই অবস্থা এখন আছে। যাক, পরে এই তালেবের সাথে থাইকা এক পর্যায়ে আমার মানে যে ঘনিষ্ঠ বন্ধুর কথা আপনি বলছেন। ওকে, আমার বাসার কাপড় টাপড় যত কিছু আছে জিনিসপত্র আমি নিয়ে তালেবের বাসায় থাকি, ওর সাথে 24 ঘন্টা থাকি, এবং ওর একটা দাপট হয়েছে ছোট সময় থেকেই। মানে যে বেশটা ছিল আমাদের 2008-এর ঘটনা, তো ওই রকম সময়ে তালেবের বেচটা ছিল আপনার একটু দাপট। তালেবের ব্যাচ মানে আলটিমেটলি তালেবের সাথে যারা ঘুরতো, তালেবের ফ্রেন্ডসরা মিলে খুব দাপটের সঙ্গে চলতো। কোন এলাকা এটা? এটা আপনার নরসিংদী রাঙ্গামাটিতে। আমি জানি অগণিত শ্রোতা আছেন এখানে, লাখো শ্রোতা আছেন নরসিংদীর, এবং তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন 2008 সালে তালেব নামের এক ভদ্রলোক, তার সাঙ্গপাঙ্গ মিলে প্রচন্ড দাপটের সঙ্গে তিনি থাকেন ওখানে। তারপর দাপটটা হয় ওর এই কারণে, ওর মামা ওয়াদুদ, উনিও একরকম ক্যাডারি ছিলেন। ওকে, ওনাকে সন্ত্রাসীরা বা কাছের লোকজন একসময় মার্ডার করে তালেবের মামারে। এই থেকে তালেব মনে করেন যে খারাপের দিকে চলে যায়, ওর লাইফ স্টাইল আরেকটা। তো আমি ওর সাথে মিশি, যে তালেবের সাথে মিশা আমি যারা এর মামারে মারছে এইরকম হেল্প করব এবং নিজে অনেক খারাপ হয়ে যাব, পরে খারাপ হবো এরকম চিন্তা ভাবনা নিয়ে দেখা গেছে যে এরকম হয়েছে। তালেবের কাছে, তালেবের অন্য আরেক এলাকার খুব কাছের এক বন্ধু বিচার দিছে যে অন্য আরেকটা এলাকার ছেলের কারণে ওর সমস্যা হইতেছে, এখন ওরে তালেব দিয়া বা তালেব সিন্ডিকেট দিয়ে একটা সমস্যা করতে হবে। তো তালেব আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করে যে একটা ছেলেও আজকে নিয়ে আসবো, ফ্রেন্ডলি ভাবে নিয়ে আসবো, আসার পরে তলতটুকু করিস। তো ঠিকই ওরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে স্ট্যাম্প দিয়া ওরে 2টা পা ভেঙে দিয়েছি আমি এবং যে নিয়ে আসছে ও আর একটা ছোট ভাই ছিল।
আপনার জীবনের প্রথম শিকার এটা, প্রথম ভয়াবহ রকমের অপরাধ বলা যেতে পারে। তো এরকম 2 পা ভেঙে ফেলেছি, ভেঙে চলে আসছি এখান থেকে। মামলা হয়েছিল, তো এটা তালেবের মাধ্যমেই মনে করেন বড় কাউকে দিয়ে আমাকে নাম কাটাইছে। তালেবের মামলা পড়ছিল, ওর নামও কাটাইছে। এরপরে আপনার মোটামুটি বিভিন্ন কারণে মানুষ মারতাম আর কি, যে আমার ভয় পায় তৈব এরকম কোন ছোটখাটো একটা অপরাধ করছে মারছি, থাপ্পড় দিছি, হয়তো বাইরেছি, বিভিন্ন রকমের। তো এক পর্যায়ে তালেব আমাদেরকে নিয়ে মোটামুটি প্ল্যান করে যে ওর মামারে যারা মারছে তাদের কাউকে কিছু একটা করতে পারলে, মানে এই তালেবের মামারা যে মারছে ওই ফর্মটা ওদের থাকবে না, ওদের একটা ক্ষতি করতে পারলে এটা তালেবের পক্ষে চলে আসবে। ওকে, তার আগে আপনি আমাকে একটু বলবেন যে হাত পা ভাঙার যে ব্যাপারটা, আপনি লোকজনের হাত পা ভাঙতেন কারণে এবং অকারণে, আপনাদের মতো করে কতজন লোকের এরকম ক্ষতি করেছেন আপনারা? মিনিমাম 10-15 জন। 10 থেকে 15 জন লোকের এভাবে হাত পা ভেঙে দিয়েছেন পিটিয়ে। তারপর এরকমই চলাফেরা করতে থাকি। প্ল্যান তো করলেন যে আপনার ওই তালেবের যিনি আত্মীয়কে যিনি মেরে ফেলেছিলেন তাকে আপনারা কোনো না কোনো ভাবে সাহায্য করবেন, সে প্ল্যানিংটাই তো চলছিল। হ্যাঁ চলছিল, কিন্তু ওই রকম আর হয়ে উঠে নাই, সুযোগ পাই নাই আমরা। জি। তো এর মধ্যে আবার আরেকটা ঘটনা চলে আসে, মুন্নি আবার আমার সাথে যোগাযোগ করে বিয়ের পর। ওকে। এই অবস্থায়, খারাপ থাকাকালীন অবস্থায় যোগাযোগ করে ও বলে ওর হাজবেন্ডের কাছেও থাকবে না, আমার কাছে চলে আসবে। তা আমি ওরে মেনে নিই, ঠিক আছে তুমি আসো, আমি এখন আসি তোমার জন্য। তো ও আর আসে না, আবার ঠেকা দেয় আমাকে, আসে না। যাই হোক, পরে চিন্তা করি যে অবস্থায় আছি এখন, আমার নামটা আরেকটু ছড়ামো, বড় ধরনের কিছু করবো, যে এই মাস্তান হিসেবে আমার চিনবে মানুষজন। পরে এই সুযোগ খুঁজতে থাকি যে খুব খারাপ কিছু একটা করার জন্য, মোটামুটি নরসিংদীর সদর মধ্যে প্রচার হোক যে জনি এরকম একটা কিছু করছে, মানে খুব খারাপ। তো এরকম সুযোগ পাইতেছি না, হঠাৎ করে কাউকে তো শুধু ক্ষতি করতে পারি না, তাই না? পরে কিছুদিন পর, সম্ভবত 6-7 মাস বা 8 মাস পর, আমাদের এক বড় ভাই, ওনারে তারেক নামে একটা ছেলে এবং তারেকের সাথে আরো কিছু ছেলে পেলে ওর ফ্রেন্ডরা কুপাইছে। তো এটা শুনে আসলে আমার মধ্যে কোনো হিট আসে না, বড় ভাইরে কুপাইছে কি, কিন্তু আমি চিন্তা করি যে এখন যে যারা কুপাইছে ও এরকম মোটামুটি সন্ত্রাস টাইপের ছিল। এখন ওর ফর্মটা যারা কুপাইছে, ওর ফর্মটা বর্তমানে তারেক পেয়ে গেছে যে এই মুখরে হ্যাঁ কুপাইছে, রুবেল নামে মামা ডাকতাম আর কি, উনারে কুপাইছে। তো কেরা কুপাইছে যে তারেক, হ্যাঁ একটা নাম চড়ছে মোটামুটি। তো চিন্তা করলাম যে হ্যাঁ একটা ক্ষতি আমি করবো। তাহলে তারেকের যে নাম, সে নামটা আপনি পেয়ে যাবেন। তারপর পরে কুপানের ব্যাপারটা সম্ভবত এরা পারিবারিক ভাবে, ওই যে রুবেল মহল দেখছে ওনারা বা তারেকের ফ্যামিলি আরো মিলা এটা মিট করে ফেলছে, মামলা টামলা আর হয় নাই, বা হয়েছিল কিনা আমি জানি না আর কি। তো যাই হোক, এখন আমি তালেব রেখেছি যে ভাই আমাদের একটা সুযোগ, ওই এলাকার এমন তো হয়েছে, এখন হ্যাঁ যদি আমি একটা কিছু করি তাহলে আমার ফর্মুলা ওই হ্যাঁ তোর ইচ্ছা, মানে সায় দেয়া বলে আর কি এটারে। পরে কোন প্ল্যান না, হঠাৎ করে একদিন দুপুর বেলা আমি ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠা চিন্তা করি যে আজকে একটা দুর্ঘটনা ঘটাবো। তো ওইটা আমি একটা রিক্সা নিয়ে তারেকের বাড়ির সামনে যাইয়া একটা লোক দিয়ে তারেককে ডাকায় আনি ওর বাসার সামনে রাস্তার মধ্যে। বলি যে তোমার সাথে আমার জরুরি কথা আছে, চলো আমার সাথে। তো আমার ধনী নামে চিনতো, বা মোটামুটি নামটাম শুনছি এরকম, কিন্তু কোনো রিয়াজু বা কোনো ধরনের সম্পর্ক তার সাথে আমার ছিল না আর কি, বা রাস্তায় দেখলে হ্যাঁ কেমন আছে ভালো, এতটুকু। তো কি কথা ভাই, তাহলে কেন আমি এখানে না, তুমি চলো খুব জরুরি, তোমার লাভ হইব। তো আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করো, 20 টাকা দিছি ওরে, 2 টাকা গাঁজা নাও নিচে। পরে রিক্সা উঠবো এমন সময় কইতাছে ভাই আমি যেতাম না, তখন সন্ধ্যা হবে একটা ভাব আর কি। আমি কই তো তোমার জন্য এগুলা নিলাম, তুমি যেটা যাইতা না, আমারও খুব দরকার, কথাগুলি তোমার বলা দরকার, তোমার লাভ হইব ভাই। আচ্ছা ঠিক আছে। রিক্সা দিয়ে আমি আমার কি বলে যে আয়ত্তে নিই আর কি, আমার নিয়া ওরে আমার সামনে বসাইয়া আমি ফোন দিই এক ছোট ভাইরে, যে খুব সেই রকম দেখে ধারালো 2টা চাপাটি নিয়ে আসো। পরে আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি, কোন জায়গায়? আমি বলছি এমন জায়গায় আছি, আসো।
তারেক বুঝতে পারেনি যে কি হতে যাচ্ছে? হ্যাঁ, প্রশ্ন করছে তো ফোন কারবারে কেন ভাই চাপাটি কে লেগে আসলে দেখো তোমার লগে তো আমার চলাফেরা তেমন নাই, তবে শুনছো যে আমি কেমন। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে একটা লোক 50,000 টাকা নিয়ে এদিক দিয়ে যাবে, মোটামুটি একটা ইনফরমেশন পাইছি। এখন এই লোকের কাছ থেকে টাকাগুলি রেখে দিব, ওইখানে যদি দরকার হয় ওই লোককে কুপাবো। এখন তুমি কি থাকবা নাকি, হেল্প করবা নাকি? আরে ভাই কোন কি হও, অবশ্যই, হ্যাঁ অবশ্যই থাকবো আমি। ঠিক আছে। তো ওই ছোট ভাইটা চাপাতি নিয়ে আসছে, আসার পরে ও এইগুলা বানাইতে থাকে গাঁজাগুলা তারেক নিজের হাতে। পরে আপনার এই যে ছোট ভাইটা ওরে বলি যে আমি আর দুইটা আপকে চালাম ওখানে, তুমি আমার একটু হেল্প করো। পরে বলে যে ভাই কালকে সবে বরাত, আজকে আমি বাইরে পারতাম না, কারণ এমন এই দিনে, এমন সবে বরাতের আগের দিন আমারও কোনো শত্রুরা নিয়ে মাইরা লাওয়ার মোটামুটি পুরা প্ল্যান করে ফেলছে, যে বস্তার মধ্যে ভরে লাগছিল। তো কোন এক ব্যক্তি সহবরতার কথা স্মরণ করা দেওয়ার কারণে আমার ওইখান থেকে ছেড়ে দিচ্ছে, মৃত্যুর হাত থেকে আমি বাড়িতে আসছি, আমি এটা করতে পারবো না। ও কি সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, হইতে পারে। তো ঠিক আছে যাও, তুমি চলে যাও। আমি মোটামুটি কাছের আমার পছন্দ করে এরকম 4-5টা ছোট ভাই, এদেরকে ফোন দেয় যে আসো। তো এরা আসলে আমি বলি, তো তার একে তো বুঝে গেছে, তোর বুঝতে পারছো। পরে বলি যে এর তো করবো এরকম এরকম, তোমরা আমার একটু হেল্প করবা। তো এরাও এর প্রতি মনে করেন যে একটু আক্রোশ, যে কিছু করতে পারলে ভালো হয়। তো আমাকে বলছে ঠিক আছে। ওই যে এই ছেলেটা আমার বলছে যে সবে বরাত, এই ব্যাপারটা আমার ভিতরে একটু নাড়া দিল যে আসলে তো ঠিক, এটা কেমন দেয়। তা আমি এটাকে একটা সাজানো একটা নাটকের মতো বানাইলাম, গুলিয়ে বসছি সবাই। তো ফার্স্টে তার একটা প্রশ্ন করছি যে যার কাছ থেকে আমরা টাকা রাখবো, ওনাকে টাকা রাখার জন্য এই যে চাপাতে আনা হয়েছে কুপাইতে হইতে পারে, আর এই কারণে এই লোকটা কালকে নামাজ পড়তে পারবে না। তো এই ব্যাপারে তার তুমি কি কও? কায় নামাজ পড়তে পড়লে পড়তে পারবো, না পড়তে পারলে নাই, আমগো ভাই আর দরকার এটা লেগাইছি, কাজ করবো, কাজ করে যাম। তো আমার মধ্যে মোটামুটি জিদ তৈরি হয়েছে থাকে খারাপ কিছু করার। তো আমি প্রশ্ন করি যে তুমি নামাজ পড়বো না? কয় আমি ঈদের নামাজই পড়ি না, আর এটা তো সবার। তো পুরা জিদ চলে আসছে যে তৈলে তো রাইট আমার করার আজকাল নামাজ যেহেতু পড়ে না, সহবরতের চিন্তা আমি করতাম না। পরে সাথে তোমরা কি কও? তারা কইতাছে ভাই আপনি যে এইটা ভালো মনে করেন, এটা তো জানি। তো হঠাৎ করে আমি একটা কইতাছি আর মুখটা বান্ধ গামছা। পরে হ্যাঁ কইতাছে, তারা কি কইতাছে ভাই আমার কি মেরে লাইবা? আমি তো আর মারতাম না, তোর দুইটা হাত আমি অনেক একটা লাই। পরে কইতাছে তৈলে এটা করো না, আমার একবার মেরে লাও ভাই, এটা আমার করো না, আমার একবার মেরে লাও, রিকোয়েস্ট করছে। আমি তোর একবার মেরে কি করবো, তোর মতো লোকের গামছা দিয়ে মুখ বাজছে, বাজার পরে অন্ধকার 8:30টার মতো বাজে না, আমি কুপাইছি হাতে, এক হাতে আমি আর এক হাতে এই মনির নিচে থেকে দুইটা হাত। পরে একটা বলতেছে যে ভাই এর হাত তো এখন পুরা কাটা হয় নাই, এই যে দুইলা রয়েছে। আরেকজন বলতেছে ভাই মাইরা লান একবারে, আমি না মারার দরকার নাই। পরে আবার রিপিট যাইয়া মানে একবার পুরো আলাদা করা হয় ওর হাত দুইটা, যে এখন শিওর যে ওর দুই হাত নাই। তো ওইখান থেকে চলে আসি, আইসা। আপনি এই কাজটি করার আগে কোনো ড্রাগ নিয়েছিলেন? ওই যে গাঁজাটা খেয়েছিলেন? হ্যাঁ, ওর সাথে খেয়েছিলাম। পরে ওই মুহূর্তে ওর পরিস্থিতিটা কি, ও সেন্সে ছিল? হ্যাঁ। পরে আপনার ওইখান থেকে চলে আসি এবং আমার শরীর রক্তে ভরা থাকে, মুখে। ওকে ভাবে ফেলে রেখে চলে আসলেন? হ্যাঁ। ও যদি হয়ে মারা যেত, যদি কেউ টের না পেত? কিছু করার নেই, কারণ আমরা তো করছি, আমি তো আবার ওর মেডিকেল নিয়ে যেতে পারবো না, তখন তো মন মানসিকতা ছিল এরকম। যাই হোক, পরে ফ্রেশ হই এবং ছোট ভাইদেরকে বলি আমার সাথে পরে যোগাযোগ করো, মানে কিছু খরচ টরচ দেওয়ার জন্য, যেতে অনেকটা মামলায় নিশ্চিত মিস নাই, মামলা হবেন আপনারা? হ্যাঁ। পরে আমি নিজে নিয়ে আসছি না, তো বুঝেই, আর মামলা না খেলে তো ফ্লাশ না হইলে তো আমি কেমন নিলাম। আপনি চাচ্ছিলেন এটা সুপরিকল্পিত ভাবে? ওকে ওকে। পরে ইসমাইল নামে আমার এক ফ্রেন্ড, ও আবার শুনছে যে আমি তারেক বাড়ি থেকে নিয়ে আসছি
তো বিভিন্ন জায়গায় খুঁজে সম্ভবত আমরা ঘটনা করার 4-5 মিনিট পরে আমরা চলে আসছি এক রাস্তা দিয়ে, ইসমাইল ওই ঘটনার জায়গায় যায় আরেক রাস্তা দিয়া। পরে জানি আর কি ব্যাপারটা। তো যা দেখে যে তারেক কুকরাইতেছে, কান্নাকাটি সম্ভবত করতেছে। তো ইসমাইল বলে এখানে কে? তো তারেক বলে যে ভাই আমারে তো কুবাইছে, আমার ভাই মেডিকেল নিয়ে যায়। তো মুখ বাঁধা ছিল না তখন? মুখ ওই যে দস্তাদস্তির সময় খুলে গেছিল আর কি, কাটার সময় মানে নর্মালি বাধা হয়েছিল। পরে ইসমাইল ওরে উত্তর দেয় যে তুই মর, বকা দিয়া বইলে আসছে যে তুই মর। ইসমাইল স্বীকার করতে পারে আমার সাথে কথাটা। তো এই কথা বইলা এসা ইসমাইল নিজে আবার তারেকের বাইরে ফোন দিচ্ছে যে আপনার বাইরে কে জানি কুয়াইছে, এই মুখ জায়গাতে আছে, গিয়া নিয়ে আসে। এই কথা বলার কারণে ইসমাইল মামলা খায়, সবার নামে মামলা হয়। এই ঘটনার আগে ওই মুন্নির একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম, যে মুন্নি আমার সাথে আবার যোগাযোগ করে, নাম চন্দনা, ওর ফোন থেকে মুন্নি আমার সাথে কথা বলে। তো কথা বইলা এই চন্দনার ফোন থেকে নাম্বারটা ডিলিট করে ফেলতো। আর চন্দনা জানতো না যে আমি কথা বলি, কিন্তু চন্দনা আমার সামনে আসতেছে যাইতেছে, হ্যাঁ, এলাকার বড় ভাই হিসাবে জানে, ও এলাকায় ভাড়াই থাকে। এক পর্যায়ে আমি চন্দনাকে একদিন ফোন দিই যে কি খবর, কেমন আছো? তো বলে কে? পরে আমি নাম না বলি যে আমি মুন্নির লাভার ছিলাম এক সময় এসে। তো এইসব ব্যাপারগুলা কারো কাছে বললে ভাইয়া মানে মনে হইতো যে একটু হালকা মনে হইতো আর কি। তো ওরে আমি ফোন দিয়ে প্রায় সময় এগুলা বলতাম। তো এক সময় আমার বলে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, দেখা করবে। আমি আমার সাথে দেখা করো, আমার দেখলে তুমি ভয় পাবা, আমার সাথে রিলেশনই রাখবা না। তখন ফোনেই কথা কও, না আমি আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, তো দেখা করি। দেখা করলে ও আমার সত্যি সত্যি দেখা দৌড়ায় বাড়িতে চলে যায়। পরে ফোন দিয়ে আপনাকে তো চিনতো, কিন্তু চিনে যে জানে যে, কিন্তু ফোনে তো আর হয়ে জানতো না যে আপনি ছিল না। দেখার পরে দৌড়াদৌড়ি করে বাড়ি চলে গেল। মানে আপনি যে ওইখানকার কি বলে যে কুখ্যাত সন্ত্রাসী হয়ে গেছেন, সেটা তো সেই মুহূর্তে এস্টাবলিশড, এবং সেটা সে জানতো। তারপরে সে জানার পরে সে বাড়ি চলে গেল। তারপরে কি হলো? ফোন দেই, ও রিসিভ করে না। একবার SMS পাঠাই, অনেক ফোন দিতে পরে রিসিভ করে। তোর সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে যায়, কোথাও যাইতে মন চাইলে। এটা হচ্ছে আপনার তারেকের ঘটনার আগে, কিছুদিন আগে, তারেকের হাত কাটার আগের ঘটনা। পরে আপনার ঘুরতে যাই, মুন্নির সকল ব্যাপার সুখ দুঃখের কাছে বলি। ওরও বিভিন্ন মোটামুটি টুকটাক ছেলেদের সাথে রিলেশন করছিল, ও এটা সেটা বলে, মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, পরে আমি এই মেয়েটা আবার আমার জন্য মানে পুরা দেওয়ানা হয়ে যায়, যে ও আমি যে খারাপ হয়েছি এজন্য ও যথাসাধ্য চেষ্টা করে আমাকে ভালো করার জন্য, এটা তার উদ্দেশ্য ছিল। পরে জানি আর কি। তো ও এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে আসে আমার জন্য, কাপড় টাপড় নিয়ে অলরেডি চলে আসে যে আমাকে বিয়ে করবে। তো আসলে আমার কাছে আসলে এখন আমি তো এই অবস্থায় করতে পারতাছি না। আমি ওরে আরেকটা বাসায়, এক ছোট ভাইয়ের বাসায় পাঠায়া ওর মা আবার আমার কাছে বিচার দেয়। তো আমার মেয়েটার তো পাইতেছি না, এখন কই আছে কি খবর একটু দেও। এরপর দিন আমি নিজেই বলে দিই যে ওই বাসায় আছে, খবর পাইছি, আপনি গিয়ে নিয়ে আসেন। তো এক পর্যায়ে এই মেয়েকে মানে অনেক চেষ্টা করছি তাড়াইবার জন্য, পারি নাই। পরে বিয়ে করে ফেলি, এই হিন্দু মেয়েকে আমি বিয়ে করে ফেলি। তো এই মেয়েকে আমি আলাদা একটা বাসায় রাখি ভাড়া করে। এটা আমার ফ্যামিলিও জানে না, আমার এলাকার কেউ জানে না, শুধু ও আর আমি জানি, আর কেউ না। তো এক পর্যায়ে আমি তারেকের ঘটনা দেখতেছি এবার করে আমি ওর বাসায়, যেখানে বাসা রাখছিলাম ওইখানে যাইলে ও কাপড় টাপড় ধুয়ে দেয় এবং বলি যে এরকম এরকম করে আসছে। তার মানে এই মেয়েটিকে বিয়ে করার পরে গিয়ে আপনি কাজটি করলেন, এবং এই মেয়েটির সাথে আপনি একটা শেয়ারিং এ ছিলেন, মানে আপনার জীবনের কষ্টগুলো, অনুভূতিগুলো তার সাথে শেয়ার করতেন, এবং এই মেয়েটিকে আপনার ভালো লেগেছিল, নইলে আপনি এত বড় রিস্ক নিতেন না। এরকম ঘটনা ঘটার পরেও, মেয়েদের সাথে একটা বন্ডেজ থাকার পরেও, একটা ভালো সম্পর্ক থাকার পরেও আপনি এই ধরনের দুর্ধর্ষ একটা কাজটা করলেন। গিয়ে আপনি বললেন যে কাপড় চোপড় এগুলো ধুয়ে দিতে। চন্দনা কি আপনাকে চেষ্টা করতো না ভালো পথে নিয়ে আসার জন্য? মানে চেষ্টা করলো, যদি কিছু বলতে চাইতো মনে হয়, কিন্তু আমার যেরকম ভয় পাইতো যে যদি চিন্তা, ওর সম্ভবত চিন্তা ছিল যে ও যদি এখন আমরা হঠাৎ করে কিছু বলে যে তুমি এটা থেকে সরে আসো, আমি তোমাকে দেখবো এসে, তখন দেখা যেত যে আমি ওরে মাইনাস করতাম। এই ভয়ে সে এই কাজটি করেনি, এবং এগুলো জেনে শুনে আপনার মতো ওই সময় আপনি যে জনি, সেই জনিকে সে বিয়ে করলো। একে তো ধর্মের একটা ব্যাপার থাকে, সেখানে অনেক বড় একটা সে
অনেক বড় একটা রিস্ক নিয়েছে, তারপরেও সে আপনার মতো একটা মানুষকে বিয়ে করেছে। প্রিয় শ্রোতা, দেখুন এগুলো সবই জীবনের ঘটনা এবং একের পর এক কত ধরনের অপরাধ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুক্ত হতে পারে একটা ভুলকে কেন্দ্র করে, সেটাই আমরা দেখাবার চেষ্টা করছি আজকের যাহা বলিব সত্য বলিবতে। হ্যাঁ, তারপর আপনি গেলেন চন্দনার কাছে আপনার রক্তাক্ত পোশাক নিয়ে, তারপর পরে আমার কাছে সেই মুহূর্তে টাকা ছিল না, একটা পেন্সিল খাইতে খুব ইচ্ছা করতেছিল। আমি চন্দনার ফোন নিয়ে নিই যে তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও। ও জিজ্ঞেস করেনি তুমি কোথা থেকে এসছো, এগুলো কি? বলছি আমি তাকে। ওকে, তারপর সে কি বললো? ভয়ে কথা বলার সাহস পায় না। আমার মনটা তখন খুব খারাপ ছিল, মোটামুটি বলা যায় যে এরকম ফার্স্ট করছি তো মানে একটা অস্বস্তি বোধ করতেছিল। আপনার নিজের কাছেও খারাপ লাগছিল? হ্যাঁ, খারাপ লাগতেছিল যে আসলে এটা কি করে লাইলাম। যাক, পরে ওর ফোন দিয়া আমি একটা পেন্সিলের লোকের কাছে দিয়ে একটা পেন্সিল চাই এবং ওর কাছ থেকে আমি চলে আসি। এবং ফোনটা এই জন্য ওর কাছ থেকে আমার নেওয়া যে তার সাথে আমি আর কোনো যোগাযোগ করব না এবং বিচ্ছিন্ন ওর মতো থাকবে, আর আমি দেখি আমার লাইফ কোন জায়গায় যায় দাঁড়ায়। চন্দনাকে আপনি বাদ দিয়ে দিলেন ওই সময়টাতে? হ্যাঁ, কিন্তু ও জানতো না। ওরে আমি বলছি তোমার বাসা ভাড়া দিব, তুমি ঠিকঠাক মতো থাকো, খরচ দেবো, যোগাযোগ করবো। কিন্তু আমি ওই বাসা থেকে বেরিয়ে এবং ফোন নিয়ে নিই, সিম ভাঙা ফেলি, আমার নাম্বার চেঞ্জ করি, মানে আমি আবার পরিবর্তন হইতে দেখতেছি আর কি। কেন এইরকম একটা চিন্তা আসলো মনে মধ্যে ভাইয়া জানি না, টেস্টি করে ফেলি এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এবং মন চাই জিন্দিগি যাই বলে আর কি। মন যেদিকে চায় আপনি সেদিকে চলে যাচ্ছেন, যা ইচ্ছা মন চাইছে করছেন। একবারও চিন্তা হয়নি যে এই মেয়েটি যে নিজের ধর্ম সবকিছু ত্যাগ করে আপনার কাছে ফিরে আসলো, এই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে, এটাও আপনার একবারের জন্য চিন্তা হয়নি? না, হয় নাই, তখন হয়নি। ওকে, তারপর? পরে মামলা হয় আমার নামে। মামলা হইলে তো আমি। কত সালে মামলা হলো? ফেরারি 10-এ। এই ঘটনাটা ঘটলো কবে? 2010-এ? জি। কোন মাসে এই ঘটনাটা ঘটেছিল মনে আছে? এটা এই পর্যন্ত 2টা হাত কাটা অবস্থায় বুলের মধ্যে করে ছবি ছেড়ে দেওয়া হয়েছিল। মানে খুব আলোড়ন হয়ে গেছিল সেই সময় নরসিংদীতে। নেটে ছেড়ে দেওয়া হয়েছিল মানে? আপনি ওই ছেলের যে হাতগুলা কাটছিলাম, ওই হাতগুলা নেটে এগুলোতে ওই বুলের মধ্যে নিয়ে ছবি তুলা। বুল মানে বল? হ্যাঁ, মানে প্লেট বা বল এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ওইগুলোর মধ্যে নিয়ে পরে ছবিটা ছেড়ে দিয়েছিল, এরকম আলোড়ন হয়েছিল। তো ফেরারি অবস্থায় তো বাড়িতে তো সবাই অসন্তুষ্ট। কি করলাম, আমার থেকে কখনো এরকমের আশা করে নাই যে আমি জনি কখনো এরকম করতে পারবো। এই যে টুকটাক মারামারি যখন করতাম, মারতাম, এটা বাসায় জানতো না যে না আমি ঠিক আছে বাইরে থাকি, কিন্তু এতটা খারাপ হয় নাই। যাই হোক, পরে ফেরারি অবস্থায় মনে করেন বড় ভাই, পরিচিত দোকানদার, হোটেল ব্যবসায়ী, গাড়ির স্ট্যান্ড ব্যবসায়ী, এরা আমাকে মোটামুটি একটা টাকা পাঠাইতো চাইলেই, ফোন দিলেই যে ভাই সমস্যা, 5,000, 2,000, 1,000। এক ধরনের চাঁদা নেওয়া শুরু করলেন আপনি নাকি? চাঁদা বলতে এটা মনে করেন যে আমি এখন আমার উদ্দেশ্য এইরকম যে আমাকে এরা হেল্প করতেছে, এখন আমি বিপদের মধ্যে আছি। হ্যাঁ, আমি যেহেতু এলাকায় নাই, আমাকে ওনারা হেল্প করতেছে, এটাই। চাঁদা হয়তো ওনারা ভাবছে কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন নরসিংদীতে নাই, আমার দেখবা না আমি তুমগো গাড়ির কোনো দামে লেগেছি, হোটেলের কোনো সমস্যা হইলে আমি গেছি, ওদের হয়ে আপনি কাজ করে দিয়েছেন, করছি। হ্যাঁ, বা বিভিন্ন দায় ঝামেলার মধ্যে আসছিলাম, থাকছি। তো এখন আমার সমস্যা আমরা দেখবো না, সেই চিন্তা ভাবনা করে চাইতাম দিত। আর দেওয়ার কারণ এটাই যে নেক্সট এরা চিন্তা করতো যে যখন ফ্রেশ ভাবে আবার নরসিংদীতে এসে বসবে, তখন তার থেকে ফায়দা অবশ্যই উঠানো যাবে। ওকে, পরে এরকম ভাবে চলতে থাকি। হঠাৎ আমার টাকার মোটামুটি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই। বেশ আমার হাত বড় আর কি। হ্যাঁ, মনে করেন দামি মোবাইল ব্যবহার করা এটা শখ, শপিং করা, দামি দামি কাপড় চাপড় পরা শখ, ঘুরে বেড়ানো, আর নেশা তো ছিল ফেন্সিডিল। তখন একটা ফেন্সিডিলের দাম আমি সর্বোচ্চ 1800 টাকা দিয়ে একটা ফেন্সিডিল আমি একদিন খাইছিলাম। সেই সময় অনেক দাম বেড়ে গিয়েছিল। হ্যাঁ, যাই হোক, পরে আমি চিন্তা করি যে আরেকটা দুর্ঘটনা ঘটাবো। ওই সময় যখন আপনি ফেরারি আসামি, তখন আপনার চিন্তা মাথায় কাজ করে আপনি আরো একটা দুর্ঘটনা ঘটাবেন। হ্যাঁ, এগুলো কি আপনাকে উৎসাহ দিত নাকি আপনি নিজে বললাম মন চাই জিন্দিগি? মন চাই জিন্দিগি মানে এটা হইতেছে কি আমার মন আমার যেদিকে নিতেছে, আমার জীবনটা ওইদিকেই নিয়ে দিতেছে আর কি। ওকে, এটাকে বলে মন চাই জিন্দিগি। হ্যাঁ, ওকে, হোয়াটএভার ইট ইজ। নরসিংদীর ভাষা নাকি আপনার ভাষা? এটা আমার, এটা আপনার নিজের মন চাই জিন্দিগি। ওকে, ঠিক আছে। তারপর পরে আমি প্ল্যান করি যে একটা কিডন্যাপ করব।
তো অনেক চিন্তা ভাবনা কইরা রেজাল্ট পাই যে আমাদেরই আত্মীয়, একসাথে আগে ছিলাম ও বাসা ভাড়া, টাকা পয়সাওয়ালা পিচ্ছি মেয়ে, আমি ওর কিডন্যাপ করবো। তো যাই হোক, ওরে আমি ওদের বাসায় যাই প্ল্যান মোতাবেক, দুইটা ছেলেকে বাইরে দাঁড়া করাইয়া যাইয়া আমি বাসায় গেলে আমার মামা ডাকতো। তো পিচ্ছি মেয়েটার ভাইয়া আমার জন্য সিগারেট আনার জন্য পিচ্ছিটাকে দোকানে পাঠাইলে আমি আপনার ওই ফোনে এমনি শুধু শুধু হ্যাঁ হ্যালো, আচ্ছা ঠিক আছে, কোথায় বেলনাগর, হ্যাঁ একটা জায়গার নাম বলে আমি জরুরি ভাবে ভিড় হয়ে চলে আসি। তো পিচ্ছিটাকে দোকান থেকে নিয়ে আমি বলি চলো তোমার এক জায়গায় নিয়ে যাবো, নিয়ে যাই, সাথে আমার সাথে যায় কিনে। তো সাথে আরো দুইটা ফ্রেন্ড ছিল, তাদের কিনে অটো করে আমি এই একটা জায়গায় যাই। তো এর মধ্যে এই মেয়ের ভাই আমার ফোন দেয় যে মামা আপনি চলে গেছেন, তো ওরে তো দোকানে পাঠাইছিলাম, এখন ও তো আসে নাই, কই? আমি জানি কই, আপনি কই দেখেন, খুঁজে দেখেন, আমি কেমনি কম দেখেন আশেপাশে আছে। তো আমি কি করছি যে ওই আমরা আগে একটা জায়গা ঠিক করছিলাম যে এখানে মেয়েটাকে রাখবো এবং টাকা পয়সা চাবো, এরকম কিছু। ওই জায়গায় মেয়েটাকে দিয়া পাঠাই দিই, দুইটা ছেলে আর পিচ্ছিটাকে যে তুমি ওদের সাথে যাও, মামাই লাগে, আমি আসতেছি। আমি আবার ব্যাগে এই মেয়েদের বাসায় আসি, না আমাকে কোন রকম সন্দেহ করতে না পারে। আসার পরে আপনার এরা বলে, আমি তো জানি না, দেখেন কি লোক হয়ে গেল, স্কুলে নাকি কেমনি কি। তা আমি তাড়াহুড়ো যে আমার তো নসিনী সমস্যা জানেন, চলে যাই কথা বলে আমি চলে আসছি। পরে এরা আমার ফোন দিতে আসে, আমার মামা ডাকতো দুইটা ছেলে দিয়ে, মামার সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। কি আপনি আসেন, পরে বলতেছি যাওয়া পরে কইতে আছে যে মামার সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যে মেয়ের বাড়িতে ফোন দিছে, আমি যে বাসায় রাখছি, আর মানে ছেলেটার মামার বাড়িতে রাখছিল, মামানির ফোন থেকে ফোন দিছে যে এখানে। তো ওরা তো পাইতেছে না, শিউরি হইলো। তো আমি ওই বাসায় যাই, বাড়িতে যাই জোর খাটাইতেছি যে আমার ভাগ্নিকে আমি নিয়ে আসছি ঘুরতে, দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। দেন না কেন? কয় না, ফোন দিছে আর গার্জিয়ান আসলে বলছে দেওয়ার জন্য, আমরা দিব না, তুমি যেমন মামাই হও। তো ওইখানের পরিস্থিতিটা একটু কেমন জানি লাগে, গ্রাম পরিবেশ, যে এখানে সম্ভবত আটকায় ফেলবে এরকম একটা পরিস্থিতি। আমি একটু কনফিউশনে পড়ে গিয়েছি। মেয়েটাকে তো আপনারাই নিয়ে গেলেন এক ধরনের প্ল্যান করে, তো তাহলে মেয়েটা কিভাবে গ্রামবাসীর হাতে চলে গেল? ওই যে ছেলেটা দিয়া যার বাড়িতে রাখছিলাম, ওই বাড়িতে যায় কান্নাকাটি করে আর কি, পরে পিছিয়ে ফোন দেয় ওই বাড়ি থেকে, ওই বাড়ি থেকে ফোনটা দেয়। হ্যাঁ, ফোন দিলে পরে ওর মা বলে যে এরকম আমার মেয়ের বাড়িতে আসি না। ওকে, তখন ওই এলাকার লোকজন আলটিমেটলি মেয়েটাকে সহ আপনাদের লোকজন সহ ক্রক করে নাকি? ক্রক করে নাই, মানে করবে এরকম একটা ভাব হয় আর কি। এর মধ্যে আমি তো বলি দিয়ে দেন, কিন্তু ওনারা দেয় না। আমি বুঝতে পারি ওইখান থেকে ওদেরকে, ওই দুইটা ফ্রেন্ড ওদেরকে নিয়ে চলে আসি। আসার পরে পরে জানতে পারি যে এই মেয়েকে পুলিশ ফ্যামিলির মানে ওর গার্জিয়ানরা যায় নিয়ে আসছে। তো তাই আল্লাহর রহমত ভাই আমার উপরে, যে ফ্যামিলিগত ভাবে ব্যাপারটা মিট হয় এবং এটা আমার কোন মামলা হয় না। ওই মেয়েটা আসলে আপনার কি ছিল সম্পর্কে, বা মেয়ের পরিবারটা আপনার সম্পর্কে কি? দূর সম্পর্কের ভাগ্নি। দূর সম্পর্কের ভাগ্নি হতো, আপনি আত্মীয়ের মধ্যে কাজটা করলেন। মেয়েটার বয়সটা কত ছিল? 6-7। তার মানে মেয়েটা স্পষ্ট ভাবে বলতে পারে, মেয়েটার মেমোরিতে সবকিছু আছে, কে ওখান থেকে নিয়েছে, কিভাবে নিয়েছে, ডিটেল নিয়েছে। আপনার মাথার মধ্যে কখন থেকে কাজ করেছে যে আপনি টাকাটা হাসিল করে যদি মেয়েটাকে ফিরিয়েও দেন? ফিরিয়ে দেওয়ার প্ল্যান ছিল মেয়েটাকে আপনি ফিরিয়ে দেন? যদি ফিরিয়েও দেন তাহলে তো পরিবার বুঝে যাবে যে আপনি টাকাটা খেয়েছেন। জানতো, কিন্তু কি করবো, আমার তো পরিবারের চিন্তা তখন করছি না, দেখো লাগে আমার আজকে এই অবস্থা। ওই মোমেন্টে আপনার দুনিয়াবি কারোর জন্য কোনো চিন্তা নেই। ওকে, তারপর? এরপরে মোটামুটি 1 বছর মতো হয়ে যায় আমি ফেরারি। কোথায় থাকতেন ওই সময়টাতে? আমি 2-3 জায়গায় থাকছি। শেষের দিকে আমি নরসিংদী সদরেই, আমাদের এলাকা থেকে 10 টাকা রিক্সা ভাড়া লাগে, এতটুকু দূরে একটা বাসা নেই আমার, ওই যে চন্দনা, ওর নাম দেওয়া হয় বাসা থেকে। আমার আম্মা সুমাইয়া নাম দিছে এখন, যে নাম আছে সুমাইয়া, যে ওর সাথে আবার যোগাযোগ হয় আমার। কারণ শুনি লোকজনের কাছে যে তোর লাগা পাগল হয়ে গেছে, ওখানে যায় এনে যায়, মেয়ের অনেক কষ্ট করতেছে, বাড়িতেও যাইতে পারতেছে না, মানে এই ফ্লেক্সিলোডের দোকানে একটা চাকরি নিচ্ছে, তোর লাগে মেয়েটার লাইফ এরকম শুনি না। আসলে যাইছে, পরে ওরে দিয়ে বাসা ঠিক করে, ওর সাথে আমি একসাথে থাকি সারাক্ষণ বাসার মধ্যে, ঘরের মধ্যে, এবং সন্ধ্যার পরে মাঝে মধ্যে বের হইতাম, এইরকম আর কি। তো যাই হোক, 1 বছর চলে যায়। এর মধ্যে আম্মা বলে যে তাবলিগে যাওয়ার জন্য, তো তাবলিগে যা, বিদেশের ব্যবস্থা করতেছি, তুই বিদেশ চলে যাবি। তো আমি ঠিক আছে রাজি হয়েছি, যে আর ভালো লাগতেছে না এই ফেরারি লাইফ,
মনে করেন ভাই আমার একটা স্মরণীয় ঘটনা, এটা হইতেছে একদিন মনে করেন আজকে রাত্রে আমি খানা খাইছি, খাওয়ার পর এরপর দিন ঘুম থেকে উঠছি 3:30টার সময়, উইঠা বাইরে বের হইয়া মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হইতেছিল না, মানে হোটেলে যাইতে হইতো, তখন যে বাসায় থাকতাম ওইখান থেকে হোটেলে যাই খাই আসতে হইতো। তো আমি না খাই যে রাতে খাবো এরকম চিন্তা ভাবনা নিয়ে রাত আবার ঘুমাই। পরে 10:30টার মতো বেজে যায়, আমার সাথে আরো 2টা ছেলে থাকে ওইখানে। এমন খিদা লাগছে, আমার টাকা ছিল সাথে, কিন্তু খাবার আনার মতো কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই। এক পর্যায়ে নিজে যাইতে চাইছিলাম যে আমি এত খিদা লাগছে যে আমি খানা নিয়ে আসবো যাইয়া। তো এরা কইছে যে মামা আপনি এত রাতে যাইবেন, মনে করেন পুলিশের সমস্যা হইতে পারে রাস্তার মধ্যে, যদি সন্দেহজনক আপনি নিয়ে যায় আপনার সমস্যা না, ফেরারি যেহেতু। এই জন্য আর আমি যাই নাই। লাস্টে পরে একটা কাঁচা পেঁপে আমাকে এনে দেওয়া হয়, আমি কাঁচা পেঁপে রাতে খাইয়া, অনেক খিদা লাগছে ভাই, জীবনে কখনো এরকম খিদা লাগে না, শুধু কাঁচা একটা পেঁপে খাইয়া থাকছি। এই জিনিসগুলা আমার খুব কষ্ট দিতে থাকে, ফেরারি লাইফটা আসলে ভালো লাগতেছে না। নরসিংদীর মানুষজন দেখে না, ফ্রি ভাবে চলতে পারতেছি না, পুলিশের জন্য বাসা থেকে বের হইতে পারতেছি না, এটা কি হইলো নাকি? আপনাকে যে আপনি যার হাতটা কাটলেন তারেক, ওরাও তো সন্ত্রাসী ছিল, ওদেরও নিশ্চয়ই একটা গ্রুপ ছিল। তো ওই গ্রুপ থেকে আপনাকে কোনোভাবেই ধরার চেষ্টা করা হয়নি? আপনার না, সম্ভব না তো এটা, কারণ কেমনে এটা সম্ভব? পুলিশে পাইতেছেন ওরা পাইবো কিভাবে? ফেরারি যারা থাকে, আমি মনে করি আমি যে এরকম ভাবে ছিলাম যে পুলিশ খুঁজলে যদি ভালোভাবে খুঁজতো আমার পাইতো, যেহেতু আমি নরসিংদী সদরেই ছিলাম। তা আমাকে আম্মা বলে তাবলিগে দেওয়ার জন্য, আমি সুমাইয়াকে বলি ঠিক আছে তুমি এখানে থাকো, আমি দেখি তোমার কি ব্যবস্থা করা যায়। সুমাইয়া কি নিজ ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছিল নাকি আপনি জোর করে তাকে? না, সে নিজে ইচ্ছায় হয়েছে। ওর পরিবার থেকে কোনো ধরনের বাধা আসেনি? কেন বাধা দেয়নি? ওই যে আমার একটা প্রভাব, এই প্রভাবের কারণে ওর পরিবার থেকে কোনো বাধা আসেনি। আপনার কি মনে হয় কাজটা আপনি ঠিক করেছেন? আমি আসলে মেয়েটা আমার প্রতি যেই দুর্বল হয়েছে। যে সুমাইয়ার বয়স তখন কত ছিল? ক্লাস 8-এ পড়ে। যাই হোক, আমরা এই ঘটনাগুলো আপনাদের সামনে রিয়েলিস্টিক ওয়েতে তুলে ধরছি, কিন্তু বিশ্লেষণের ব্যাপারটি যারা আজকে শুনছেন লাখো শ্রোতা, তারা নিশ্চয়ই তাদের জায়গাটা থেকে জাজমেন্ট করবেন। তারপর কি হলো? পরে ওরে আমি ভাড়া বাসায় রেখে আমি কাকরাইলে চলে আসি। কাকরাইলে এসে আমার মন পরিবর্তন হয়। আমি 40 দিনের জন্য এসে আমি নিয়ত করি যে 3 চিল্লা দিব, অর্থাৎ 4 মাস আল্লাহর রাস্তায় থাকবো আমি। আল্লাহ তাআলা আমার মনকে ভাইয়া পরিবর্তন করে দেয়, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আলহামদুলিল্লাহ। পরে 60 দিনের জন্য জামাতবন্দি হয়েছি আমি, হইয়া আমাদের সফর হয়েছে নেত্রকোনা। তো রোজার মধ্যে এই সফরটা চলতেছে আমার। রোজার ঈদে আমি ঈদগায় নামাজ পড়ার পর দোয়ায় এমন কান্নাকাটি করছি, মানে অনেক কান্নাকাটি করছি যে পিছনের এই ঘটনাগুলি নিয়ে যে আমি কি করে আসলাম এগুলি, এবং এই ব্যাপারগুলা বিশেষ করে তারেকের ব্যাপারটা নিয়া যে একটা অভিশাপ, এটা নিয়া মনে করে আমি অনেক কান্নাকাটি করি। নামাজের পরে ঈদগার প্রত্যেকটা মানুষ আমার দেখছে যে আমি কেমনে কাঁদছি, যে অনেকে জিজ্ঞেস করছে এই লোক এমনি কান্নাকাটি কেন করতেছে। কেউ তো আর এটার উত্তর জানি না। আমার এই তবলিগের আমির সাহেব, উনি আমার বুকে ধরাইছে, ওনারা কেউ ধরে আমি অনেক কান্নাকাটি করছি যে ভাই আমি জীবনে যে গুনাহ করছি আল্লাহ তো ভাই আমাকে মাফ করবে না ভাই। পরে এর মধ্যে আর কারোর সাথে আমি যোগাযোগ করি না নরসিংদীর, শুধু আমার মা, আমার এই বিবি, আমার এই বিবি যে সুমাইয়া, ওর সাথে যোগাযোগ করার এক পর্যায়ে যে বাসায় ও একা থাকে, আমার মধ্যে এটা অন্যরকম একটা কাজ করতেছে যে একটা মেয়ে কম বয়সী একা থাকে, কখন কি হয়ে যায় ঠিক না। যেহেতু বিয়ে করছি, আমিও যেহেতু পরিবর্তন হয়েছি, ও যেহেতু আমার জন্য সবকিছু ছেড়ে আসছে, ওর একটা কুল আমি করি। পরে আমি আমার মারে বলি এখন ওরে মা তুমি নিয়ে আসো, ওরে আমি বিয়ে করে ফেলছি, মেনে নেই নিয়ে। তারপরে ঠিকঠাক মতো ওকে আমি আমার ফোনে কথা বলে, আমাদের বাসায় আবার ওর মাঝে মাঝে যাওয়া আসা থাকতো, বাসায় জানতো যে আমার সাথে ওর একটা যোগাযোগ আছে। এরপর এমন অবস্থা একদিন শুক্রবার দিন আমি মাগরিব নামাজের পরে ফোন দেই, ফোন দিলে শুনি যে আমার কেস পার্টনার ইসমাইলকে এই তারেকের গ্রুপ, তারেক সহ মানে বিভৎস ভাবে যারে বলে, আমি পরে ছবিটা দেখছিলাম, কোপাইয়া জবাই কইরা মেরে ফেলছে। পরে আমার কাছে এই বিষয়টা আরো খারাপ লাগে যে হায় আল্লাহ এটা কি হইলো, ইসমাইলের যে ঘটনা ছিল না। ইসমাইল যে আলটিমেটলি ফোন ওই মোমেন্টে দেখতে গিয়েছিল, বলেছিল তুই মর, ফোন করে খবর দিয়েছিল। তো এখন যে এটা হইলো এর জন্য তো আল্লাহ আমি দেই, কারণ তারেক জানতো যে ইসমাইল আমাকে দিয়ে কাজটা করাইছে, কিন্তু রিয়েল ভাবে ইসমাইল আমাকে বলে নাই যে জনি তুমি এটা করো না,
আমার সে বলে নাই। তো আমি নিজের দায়ী করলাম যে আমার জন্যই ছেলেটা আজকে কুপায় আমার মেরে ফেলছে, আমি কত বড় গুনাহগার, আমি আমার কি অবস্থা হইব। যাক, ওইখান থেকে আইসা আবার এই কাকরাইলে চলে আসি 60 দিন পর। কাকরাইল থেকে আবার 40 দিনের জন্য পাঠায় আমাকে রাজশাহীতে তবলিগে। পরে আপনার রাজশাহী থেকে কাকরাইলে আবার আসি। পরে এই তখন আপনি ফেরারি আসামি, রাইট? হ্যাঁ। আপনি এখানে যাওয়ার পরে কি আপনার বেশভূষায় আপনি কোনো পরিবর্তন করেছিলেন? আপনার মানে আপনাকে আগে দেখতে একরকম লাগতো, তারপরে এখানে যাওয়ার পরে আপনি আরেক রকম হয়ে গেলেন? পুরা পরিবর্তন। এখন যে অবস্থায় আছি, এখন আপনার মুখে দাড়ি আছে, দাড়ি, তারপরে পাগড়ি পরি। আমি সব আমার পছন্দ করে একটা পাগড়িও গিফট করছিল। বাড়িতে আসি, আমাদের বাসায় আসি, আসলে পুরা 1 মাস আমি বাসার মধ্যে থাকি। আমার বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থাই করা হয় নাই। তো এর মধ্যে আবার দুবাইয়ের বিষয় ঠিক করে যে আমি দুবাই যাব। তো এই জন্য তখন এই সময়টাতে আপনার পাসপোর্ট ডিজিটাল করা লাগবে। কারণ পাসপোর্ট ডিজিটাল করতে গেলে আমাকে পাসপোর্ট অফিসে যেতে হবে, ভ্যালিডেশনের জন্য হয়তো থানাতেও এটা নিয়ে ঘাটাঘাটি হইতে পারে, সমস্যা। তো আমার মামা বলেছে সিলিন্ডার কর, 15-20 দিনের মধ্যে বেরিয়ে যাবি। পরে কে বলছে এটা? এটা আমার মামা। তারপর কি হলো? এরপর আমি মামার কথায় সিলিন্ডার করি যে আমার পাসপোর্টটা করা লাগে এবং আমি বাইরে চলে যাব। তো সিলিন্ডার কইরা আমি জেলখানার ভিতরে যাই। এর মধ্যে পুরো 1 মাস আমার বাসার মধ্যে কাটে। জেলখানার মধ্যে যাইয়া যখন ওইটার ভিতরে যাই, তো তখন আবার আমার কাছে মনে হইতেছে যে আমি আবার ওই পুরনো জীবনের সন্ত্রাসী লাইফে ঢুকে গেছি। কিরকম মনে হইতেছে? সবাই যারা দেখতেছে এরা পরিচিত, আমার দেখা কেউ সালাম দিতেছে, ভাই কেমন আছে, কেউ এটা খাওয়াইতেছে, কেউ কই আছিলেন এতদিন, মানে খুব উৎসাহ দিতেছে আমারে, হ্যাঁ, আমি অনেক কিছু। তা আমি ভাই আল্লাহ মাফ করে আমি আমার দাড়িগুলো ফালাই দিয়েছিলাম। ওই সময়টাতে আপনি আবার সেই পূর্বের জায়গাতে চলে আসলেন? আমি শেভ করে ফেলছি। তো 1 মাস হয়ে যায়, আমার জামিন হয় না। 2 মাস হয়, আমার জামিন হয় না। তো এরপর যখনই যে যাইতো, আমার ওয়াইফ সপ্তাহে আপনার 3-4 বার যাইতো, এবং এই যেখানে দেখা করে ওইটাকে আপনার এই ইন্টাররুম বলে, হ্যাঁ, ওইখানে আমি 1:30 থেকে খুলে দিত। সকালে একবার সিরিয়াল থাকতো, কিন্তু আমি প্রায় 1:30টার দিকে যাইতাম, 4টা পর্যন্ত ওর সাথে মনে করেন যে এই জেলখানার ভিতরে কিছু টাকা দিলে কথা বলা যেত, কিন্তু রিয়েল টাইম 20 মিনিট। আর এটা ভাই বলা ভালো যে জেলখানার যে পরিবেশ, এটা মোটামুটি মুরব্বীদের কাছ থেকে আমি শুনছি যে এটা দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের টুকরার মতো। তো ঠিক সেম অবস্থা, এই নির্দোষ মানুষ এরকম আপনার জেল খাটতেছে। যেমন এই ছোট একটা ঘটনা বলি, এক লোক আপনার এই অনেক ডায়াবেটিক্স, 27-28 বয়স হবে। তো উনি একদিন খুব কান্নাকাটি করতেছে, ভাই কি হয়েছে? বলে যে আমি ভাই তো বিশাল এক মুসিবতে। কি মুসিবত? যে আমি এক হোটেলে চাকরি করতাম, ওই হোটেলের মালিক নরসিংদী মনোহরদীতে বিয়ে কইরা সম্ভবত ওনার ওয়াইফকে মেরে ফেলেছিল, মার্ডার করছিল। তো মামলা হইলে ওই মালিক এই কর্মচারীকে বলে যে তুমি আমার নাম দিয়ে সিলিন্ডার করবা এবং আমি তোমাকে বের করে আনবো, যত রকম যা সহযোগিতা লাগে করবো, তুমি করো। তো ওই লোকটা বোকা টাইপের, হ্যাঁ, কর্মচারীটা হোটেলের সালাউদ্দিন নাম ছিল, ও আপনার এই সিলিন্ডার করার পরে ওই ফ্যামিলি থেকে কেউ আর ওর ব্যাপার কোন রকম যোগাযোগ আর করে না। শেষ পর্যন্ত ছেলেটার ভিতরে, জেলখানার ভিতরে বিভিন্ন ধরনের বাসি পচা, হ্যাঁ, খাবার খাইয়া ওর মনে করেন যে এই লিভার নষ্ট, তারপর আপনার এই ডায়াবেটিস হয়েছিল, শুধু রুটি খাইতো সে। এক পর্যায়ে ভাইয়া ওই লোকটা মারা যায় ভিতরে। তো আমার মধ্যে আপনি যখন সারেন্ডার করলেন জেলে, সেই মুহূর্তে আপনি কি বলে সারেন্ডার করেছিলেন? কোর্টে আমি সিলিন্ডার এরকম যে করছি, আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো করা হয়েছে, আমি হাতে এরকম করে দাঁড়ায় আছি। পরে এই আমার উকিল যে উনি বলছে যে স্বইচ্ছা সিলিন্ডার নাকি, আমি বলছি যে জি। কিন্তু আপনি স্বীকারোক্তি দেন না না না। প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আপনি আজকে অনুষ্ঠানে যেটা করলেন এটা হচ্ছে আপনার এক ধরনের বড় স্বীকারোক্তি, এবং এটাই কিন্তু অনেক বড় একটা এভিডেন্স। এবং এই এভিডেন্সের প্রেক্ষাপটে আপনার জন্য যে সাজা হয় আইন অনুযায়ী সে সাজা হতে পারে, আপনি কি সেই সাজা মেনে নেবেন? ভাগ্যে থাকলে অবশ্যই মেনে নেব, যেহেতু আমি একজন গুনাহগার ভাই, সত্য এটা। যদি আমার ভাগ্যে সাজা থাকে, হ্যাঁ, আমি মেনে নেওয়া লাগবে, কারণ আমি মানে দুনিয়া থেকে এই গুনার মাফ পাবো কিনা জানি না, যেন আল্লাহ তাআলা হয়তো সাজার কারণে হয়তো আমার আখিরাতে আমাকে মাফ করতে পারে, তাই না? দুনিয়ার জিন্দেগি তো অল্প সময়। ওকে
প্রিয় শ্রোতা, ও কিন্তু স্বীকার করেছে যে ও এখন পর্যন্ত স্বীকারোক্তি দেয়নি, ও সারেন্ডার করেছে আদালতে, কিন্তু এখানে এসে ও যেগুলো বলল সেগুলোর কারণে ওর কিন্তু একেবারে সাজা হয়ে যেতে পারে এবং ভয়াবহ রকমের সাজা হতে পারে। নিয়ম নীতি অনুযায়ী যে সাজা হয়, সেটা যদি এটাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ওকে সাজা দেয়, সে সাজা ও মেনে নেবে এবং সেটা মেনে নিতেও প্রস্তুত। এই জায়গাটিতে আমরা ওকে, এই উপলব্ধির জায়গাটিতে আমরা ওকে স্যালুট করতে পারি। আপনি তারপরে কি করলেন? এই যে সারেন্ডার করলেন, 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে, আপনাকে জামিন দেয় না, তারপর কি হলো? 2 মাসের পর আমার মধ্যে আবার এমন একটা চিন্তা আসে যে আমি এগুলি আবার কি করতেছি, নামাজও পুরো ছেড়ে দিচ্ছি, দাড়ি ফালাই দিচ্ছি, কি করলাম, এগুলি কি করতেছি, আমি আবার কি করতেছি। আবার নিজে নিজের ইচ্ছায় আবার দাড়ি রাখি। জেলখানার ভিতরেই যেহেতু এরকম হয়েছে যে যতটুকু দাড়ি বড় হয়েছিল, এরকম অবস্থা হইলে মনে আল্লাহ তাআলা আমার জামিন কবুল করবেন। আমি এরকম একটা চিন্তা নিয়ে আমি দাড়ি রাখি, নামাজ পড়ি, নিজেও একদিন ইমামতি করে জেলখানার লোকজন নিয়ে নামাজ পড়ি আসামিদেরকে নিয়ে, এবং নামাজের জন্য দাওয়াত দিই সবাইকে। যাই হোক, এর মধ্যে তারেক এবং তারেকের 3টা বা 4টা ভাই ইসমাইল মার্ডার কেসের মামলায় স্যালেন্ডার করে। তারেকও সারেন্ডার করে? তারেক সহ স্যালেন্ডার হয়। তো এলে আমি এখানে বড় একটা সুযোগ পাই যে আমি যদি বাইরে বের হই বা ও যদি বাইরে থাকে, যদি আমি তারেককে বলি যে তারেক তুমি আমার সাথে একটু দেখা করো, আমি কথা বলবো, তখন সে আর আমাকে বিশ্বাস করবে না, যেহেতু একবার বিশ্বাস করি তার এই অবস্থা। তো আমি একটা সুযোগ পাই যে ওর কাছে আমি মাফ চাইবো। তো জেলখানার মোটামুটি কিছু বড় ভাইদেরকে নিয়ে আমি তারেকের যে ওয়ার্ডে থাকতো, আমি থাকতাম এক ওয়ার্ডে, ও থাকতো আরেক ওয়ার্ডে, যাইয়া বসছি। বৈশা যে ভাই তোমার আজকের এই পরিস্থিতির জন্য আমি দায়ী, তো আমার যদি এখন সম্ভব হইতো, হ্যাঁ, যে সত্য ভাই আমার 2টা হাত যদি দিলে তোমার এই তোমার হাত থাকলে যে আশাগুলো পূর্ণ হইতো, আমার হাত তোমার দিয়ে দিতাম, কিন্তু পারতেছি না। দেখো আজকে তোমার যে অবস্থা, তোমার কেউ দেখলে যে খারাপটা তার মধ্যে আসে, সেই অভিশাপটা আমার মধ্যে আসতেছে। তো এইগুলি ভাই আমি আগে বুঝি নাই, যে এখন বলতেছি আবার যে আমি তাবলিগে যাই, আমার ওই পরিবর্তন আসছে। তো ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ভাই মাফ করে দাও। আমি তোমার এরকম বসেছিল তো পায়ে হাত রেখে, যে ভাই আমার প্লিজ তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি ভাই, আমার তুমি মাফ করে দাও। পরে বলে যে ভাই আমি তোমার মাফ করে দিছি, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তারপর বলি যে ভাই আসলে তোমার কাছে মাফ চাওয়ার উদ্দেশ্য জেলখানার মধ্যে এই জন্য যে তুমি যদি আমার বলো যে জনি আসো বাসায় এসো কথা বললে, আমিও তোমার বাসায় যাবো না, কারণ আমি একটা তোমার সাথে একটা খারাপ করছি। এখন যদি আমি জেলে আমার কিছু করো, এই জন্য আমিও যাবো না। এখন জেলখানায় বলার এটাই কারণ যে তুমি যেন বিশ্বাস করতে পারো ব্যাপারটা কিরকম, বিশ্বাস করতে পারো। আর এইরকম মনে করো না যে আমার জামিনের জন্য তোমার কাছে কোন রকম মিনতি করতেছি। আমি সত্যি সত্যি তোমার কাছে মাফ চাইতেছি যে তোমার এটা আমার জীবনে মস্ত বড় একটা অভিশাপ ভাই। হ্যাঁ, তো ও আমাকে বলে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। পরে আমি বলি ঠিক আছে, এখন ভাই এখান থেকে তো কিছু করতে পারতেছি না, বের হও, বের হইলে মীমাংসা করো না করো, আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু পারি তোমার আমি জীবিত থাকাকালীন অবস্থায় আমি তোমাকে হেল্প করেই যাব। হ্যাঁ, যেভাবে তুমি চলতে পারো। আর যদি মীমাংসার একটা ইয়া হয়, আমার কেস পার্টনার যারা আছে তাদেরকে নিয়ে আমি তোমার এটা পূরণ করব। হয়তো হাত দিতে পারবো না ভাই, কিন্তু তুমি যাতে বইসা খাইতে পারো। হ্যাঁ, একটা কথা একটা মুদি দোকান হইলে তুমি বইসা একটা ছেলে নিয়ে চলতে পারবা, তাই না? বা তোমাকে 5টা রিক্সা কিনা দিলে তুমি ভাড়া দিয়ে চলতে পারবা, এরকম কিছু একটা করবো। তো আমাকে তুমি ভাই প্লিজ ভাই মাফ করে দাও, মাফ করে দাও। অনেক বলছি তো ভাই এমনি আর মাফ করার দরকার নাই, মাফ করে দিছি আর তোমার। তো নিজে নিজে একটু ভালো লাগে। যাক, আমরা এই জায়গাটায় আপনাকে থামাচ্ছি। তারেকের সাথে কি আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো এই মুহূর্তে? পারবেন। ওকে, প্রিয় শ্রোতা, ও যেটা বললো যে তারেক ওকে মাফ করে দিয়েছে এবং ও তারেকের কাছে সবকিছু স্বীকার করার পরে আসলে অবস্থাটা কি, আমরা এই মুহূর্তে ফোনে তারেকের সাথে যোগাযোগ করব। ফোনে আমরা তারেককে কানেক্ট করছি। তারেক কি আদৌ ওকে মাফ করেছে নাকি মাফ করেনি? হ্যাঁ, তারেককে দেন, আমি জনি। হ্যালো। হ্যাঁ তারেক। হ্যাঁ ভাই তোমার সাথে তো অনেকদিন পর যোগাযোগ করতেছি। আসলে যোগাযোগও বেশি একটা করতে পারতেছি না, বিভিন্ন সমস্যা থাকার কারণে। আমার পরিস্থিতি তো জানোই তুমি, ঠিক না? তো আজকে ভাই হঠাৎ করে মনটা অনেক খারাপ লাগতেছে আর কি, যে আবার ইচ্ছা করতেছে তোমার কাছে নতুন করে আমি মাফ চাওয়ার লাগে ভাই। যে আসলে তোমার যেই কাজটা আমি করছি, আমি তো জেলখানার মধ্যে তোমার বলছি যে অভিশপ্ত একটা কাজ আমি করছি।
এখন তোমার কাছে আমি ভাই আবারও যে আল্লাহর ওয়াস্তে তুমি আমার মাফ করে দাও ভাই। আমি খুবই ভাই মানে বিভিন্ন সমস্যার মধ্যে আছি শুধু তোমাকে এরকম করার কারণে। ভাই তুমি কি আমার মাফ করে দিবা? হ্যাঁ আমি মাফ করে দিচ্ছি ভাই, মাফ তো অবশ্যই করবা। আর আল্লাহর কাছে আমার লাগে একটু দোয়াও করো। আর আমি তো তোমার ওই যে জেলখানার মধ্যে বলছি যে আমার 2টা হাত যদি দেওয়া সম্ভব হইতো আমি তোমারে হেল্প করলাম বলে। তো যাই হোক, এখন ভাই এই মীমাংসার একটা ব্যাপার হইতেছে। হ্যাঁ, তো এটা কি ভাই, যদি মীমাংসার মামলাটা কি তুলে নিবা না? আমি তো ইটালিয়া হ্যাঁ ওই যে ইয়া আছিল মামা আছিল জাঙ্গি মামা। আমার আপন বড় মামা। কথাবার্তা কইছিলাম তো। এই যে আস্তে আস্তে শোনো, তার এক সময় যাইতেছে। আমার তো মনে করো যে জেলখানা জিনিসটা তুমিও আছিলা 10-15 দিন, অনেক খারাপ লাগছে তাই না? বলা যায় যে দুনিয়ার মধ্যে জাহান্নামের একটা টুকরা। তো আমি ভাই আর জেল খাটতে যাইতেছি না। দেখো আমার এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমি কোনো খারাপও যাইতেছি না, কিন্তু তোমার কাছে আমি বারবার ভাই মাফ চাইবে, আমার তুমি মাফ করো। আর এমনও বলি যে আল্লাহ তাআলা আমার তৌফিক দিলে মানে যতদিন তুমি আমি এই দুনিয়াতে থাকবো, আমি যেভাবে পারি ভাই তোমার আমি অল্প অল্প করে হেল্প করব। আর মীমাংসাটা হওয়ার জন্য ভাই তোমরা একটু সামনের দিকে আগাইলে ভালো হয়। আমরা কিন্তু চাইতেছি এটা মীমাংসা হোক। আমি তো এটা আগেই করছি যে তো এটা হয়ে গেছে, এটা তো আর ফেরত আসছে। আচ্ছা, তো আমি আমার গাইডদেরকে বলতেছি যে মীমাংসা যেভাবে করা যায়, যেভাবে হইলে তোমার মন থেকে আমার জন্য দোয়া আসবে ওইভাবে যেন করতে পারে। হ্যাঁ, আর আরেকটা কথা, হ্যালো তারেক, আমার এক বড় ভাই হ্যাঁ তোমার সাথে একটু কথা বলবে না, বলো। তারেক বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে ওনার কাছ থেকে আমি আসলে পুরো ঘটনাটা শুনলাম, হ্যাঁ, এবং শোনার পরে কি বলবো, আসলে ভাষা হারাই ফেলছি। আপনার সাথে যে অত্যাচারটা সে করেছে, এবং এটা তো আসলে মানুষের মধ্যেই পশু থাকে, মানুষের মধ্যেই ভালো মানুষ থাকে। তো ও এখন এরকম একটা রেডিও অনুষ্ঠান, মানে ধরেন অনেক লাখ লাখ মানুষ শোনে, ওইরকম একটা অনুষ্ঠানে সে নিজের জীবনের অনেক ভুলগুলো সে স্বীকার করছে। তো ওইখানে সে বলছে যে এই তারেকের সাথে আমি কিভাবে অন্যায় করছি, কিভাবে ওর হাতটা আমি কেটে নিছি। তো আমরা ওরা বললাম যে তাহলে আমরা তারেকের সাথে কথা বলে দেখি যে তারেক আদৌ আপনাকে মাফ করতে পারবে কিনা। তো আপনি এখন কি মানে কিভাবে মানে ওকে কি মাফ করা, মানে এটাকে আপনি মন থেকে পারেন মাফ করতে? যেহেতু এটা হয়ে গেছে, এটা তো আর করলে আইছে না, যেহেতু যা সব আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। কতদিন আগে এই কাজটা করেছিল আপনার সাথে, কত সালে মনে আছে? 2-3 বছর। 3 বছর আগে। তারপরে আপনার তো এখন 2টা হাতই নাই না, কিভাবে চলে সংসার? একটা তো দোয়ান দিছি শুধু করে। কষ্ট হয় না এই যে 2টা হাতের জন্য সারা কোনো কাজ করতে পারেন না ঠিক মতো? একটা ফুলাপান লাগছে সদাই মদাই দেওয়ানে লেগে। বিয়ে শাদী করেছেন আপনি? হ্যাঁ। হাত কি কাটা অবস্থায় বিয়ে করেছিলেন নাকি হাত থাকা অবস্থায়? হাত থাকা অবস্থায়। তো এই যে মানে এখন তো কোনো কাজই ঠিক মতো করতে পারেন না, করতে পারেন কি মানে সংসারের যে কাজগুলো প্রয়োজন হয় এগুলো কি করতে পারেন না? এগুলোর জন্য আপনার কষ্ট হয় না মনের মধ্যে? আপনি কি তখন পারেন এই বিয়েকে মাফ করে দিতে, আমাদের যে জনিকে মাফ করে দিতে পারেন মন থেকে? তখন কি মন থেকে মাফ আসে? মাফ না করে উপায় আছে? যেহেতু আর হইল উচিলা, সব মেন মালিক হইল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হুকুমেই হয়ে গেছে, মাফ না করে উপায় নেই। ঠিক আছে। আপনি এখন একটা রেডিও অনুষ্ঠানে ছিলেন, যাহা বলিব সত্য বলিব, লাখ লাখ মানুষ আপনাদের কথা শুনলো, এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে তারেক, ভালো থাকবেন। ওকে, প্রিয় শ্রোতা, আমরা ফোন থেকে ফিরে আসলাম। আচ্ছা জনি, তারেক তো আপনাকে এক অর্থে এরকম ভাবে মাফ করে দিল, কিন্তু আমি ঠিক জানি না মানে নিজেকে নিজে কি মাফ করা যায়? মানে এটা যখন যে চিত্রগুলো আপনার চোখের সামনে ভেসে ওঠে, আপনি কি পারেন নিজেকে নিজে মাফ করতে? না, সম্ভব না ভাইয়া, সম্ভব না। করছে, কিন্তু ও যে বলছে আমার হ্যাঁ মাফ করে দিছি, কিন্তু আমার মধ্যে এখনো এটা আছে যে এটা মাফ ক্ষমা করার মতো বিষয় না। হয়তো আমি যে ওর সাথে জেলখানার ভিতরে কথা বলছি, আমার এইরকম এই কথা শুনা আমার ও আবার ভালোবাসছে, হ্যাঁ, এই জন্য ও আমার নিজে এমন বললো যে আল্লাহ তাআলার হুকুমে এই হয়েছে, আমি মাফ করে দিচ্ছি। কিন্তু ঠিক আছে, ও বলছে আমার কাছে ব্যাপারটা নিজের কাছে মনে হয়েছে যে একটু পাতলা এরকম আর কি। হ্যাঁ, তো এখন সবচেয়ে বড় বিষয় আমি 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 আমার নিজেকে ক্ষমা করতে পারতেছি না। ব্যাপার এই বিষয়টা আমার কাছে এমন যে এটা তো আসলে আমার সারা জীবনের একটা পাপ, অভিশাপ, আর এটাই আমার এক ধরনের দুনিয়াতে একটা শাস্তি।
তো এই জন্য হয়তো শ্রোতা আমাকে সেই ভাবে নিয়েছে আর কি। এবং আপনি মনে থেকে মেনে নিয়েছেন যে শাস্তি আমাকে বয়ে বেড়াতে হবে, শাস্তি আমার হোক। যদি এরকম হইতো যে 99% মানুষ বলতো যে না, ওর ক্ষমাটা ওর দিকে যায় না, আর শুধু 1% যে শুধু ধনী রাইট, যে মাফ চাওয়াটা রাইট আছে, তো আমি মনে করি যে সম্ভব না। এটাই হচ্ছে বিবেক, প্রিয় শ্রোতা। আমরা এই জন্যই বিবেকের কথাটা বলে থাকি যে পুরো দুনিয়া হয়তো আপনাকে মাফ করে দিয়েছে, কিন্তু পুরো দুনিয়ার লোকজন হয়তো কেউ জানে না আপনি কি নিজের বিবেকের কাছ থেকে ছাড় পাবেন। নিজের বিবেক যে আপনাকে ঘুমোতে দেয় না, নিজের বিবেক যে আপনাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে ধ্বংস করে দিচ্ছে আপনার এই পাপের জন্য, আপনার এই অপরাধের জন্য, সেই বিবেকের কাছ থেকে আপনি কিভাবে পালাবেন। একটা কথাই তো আছে, যে মানুষের মধ্যে বিবেক নেই সে মানুষ আবার কিসের মানুষ। সুতরাং এই বিবেকের জায়গাটা থেকে আমাদের যাহা বলিব সত্য বলিব। হয়তো সমাজ জানে না, হয়তো সংসার জানে না, হয়তো আত্মীয় জানে না, বন্ধু বান্ধব জানে না, আপনি তো জানেন যে আপনি কত বড় অপরাধ করেছেন, এবং সেই শাস্তি আপনি নিজে থেকে যেটা পাচ্ছেন সেটার জন্য কি আদৌ কোনো মুক্তি আছে? শুধু একটা জায়গায় ছাড় আছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন মানুষকে যে আমি এই ভুলটা করেছিলাম, আমার মতো ভুল তোমরা করো না। বিবেকের দংশন থেকে তুমি মুক্তি পাবে না। আমরা ফিরতে চাই, বলুন তারপর কি হলো? তারপর তারেককে আমি বলি যে তো তোমাকে আমি হেল্প করতে চাই। তো জেলখানার ভিতরে একটা দোকানের মতো আছে, তো বাইরে থেকে আমাদের নামে যদি টাকা দিয়ে আসে, আমাদেরকে একটা কার্ড দিয়ে দিছি জেলখানার ভিতরে, যে ওই কার্ডের মধ্যে টাকাটা উঠবে। ওই কার্ড নিয়ে দোকানে শু করলে যত টাকার মাল নেওয়া হয় ওই কার্ড থেকে কেটে দেয় আর কি, পিসি বলে। আচ্ছা। তো আমি বলি তোমার পিসির নাম্বারটা দাও, আমি মোটামুটি কিছু খরচের টাকা আনি, তুমি ভিতরে খরচ টরচ করলে আমার কাছে মনে হইব যে রিয়েল ভাবে আমার তুমি ক্ষমা করছো আর কি। হ্যাঁ ভাই। তো ওর পিসি নাম্বার আমারে দেয়, দিলে বাসায় আমি যোগাযোগ করে বলি তারেকের কাছে আমি মাফ চাইছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার তারেক আমার মাফ করছে। তো আমি বলি যে ওরে কিছু হেল্প করবো, ওর পিসিতে টাকা লাগবে, কালকে পরশু আসলে কিছু টাকা তোমাকে দিয়ে পাঠাও, নয়তো নিয়ে আইসো। এর 2 দিন পর আমার জামিনের ডেট ছিল, ওইটা আমি জানতাম না, আমাকে ডেট গুলা শোনানো হইতো না, কারণ যদি ডেট দেওয়া হয় আর ওই ডেটের দিনটা এমন যায় যে মনে হইতেছে একটা বছর আমি এই সময়টা দিতেছে, অথচ 5-7 ঘন্টা বা 10 ঘন্টা ডিফারেন্স। তো এক পর্যায়ে ওনারা আমি কান্নাকাটি করি, তো এই জন্য জামিনের ডেটের আমার শোনায় না। তো 2 দিন পর আইসা বলে যে কালকে তো জামিনের ডেট গেছে, হয় নাই। কেন? যে জেলখানার ভিতর থেকে তারা কমপ্লেন করছে। পুরো বাংলাদেশ জেলখানাতে সম্ভবত আপনার এই মাসিক একটা এই বড় এই ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, জজ, ওনারা যায় পরিদর্শন করে আর কি। তো উনাদেরকে তারেক নাকি এরকম দাঁড়ায়া হাত তুইলা বলছে যে আমার 2টা হাত কাইটা ফেলছে, ওনারা জামিনে চলে যাইতেছে, স্যার এইটুকু দেখেন। এই যে আমার জামিন এবং ভিতরে যে 2টা ছিল ওরাও প্রায় 1.5 দিবস ধরে জেল কাটতেছে, তাদেরকেও জামিন দিতেছে না, আগের গুলা থার পাই গেছে। তারেকের এই কথার কারণে জামিন হয় না। তো আমি খুব কষ্ট পাই যে এমন ভাবে ক্ষমা চাইলাম, তো তখন আবার নিজেই বুঝে নি, তো খুবই মাফ করলো, মাফ তো করে নাই। আচ্ছা যাক, পরে আমার মোটামুটি মামলা হাইকোর্টে যায়। তো এর মধ্যে আবার শুনি আমাদের আরেক কেস পার্টনার রুবেল মামা, উনাকে মার্ডার করে ফেলছে, মার্ডার করছে এই সালেক সার্কেলের ছেলেবেলার আর কি। পরে ভিতর থেকে শুনে খারাপ লাগে যে কেমনে সম্ভব, ওনার ঘনিষ্ঠ ফ্রেন্ড রুবেল, যে ওনার ঘনিষ্ঠ ফ্রেন্ড ফোন দিয়া নিচে নিয়ে তারপরে দুপুরের পরে জবাই টবাই কুপাই টুপাই মেরে ফেলেছে। তো জেলখানা হতে দেখি যে আসলে পুরাটাই অভিশাপ, আমারও এরকমই হবে। আমি মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেই যাই যে আমারও এরকমই হবে, যেহেতু আমি মেন নায়ক আর ওরা কিছুই জানতো না, ওদেরই যে অবস্থা, আমার যেন আল্লাহ কি করে। আমি এই পর্যায়ে আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, আপনি চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। আপনি এই কাজটা করেছিলেন, যে হাতটা কেটেছিলেন, তখন আপনার যে উদ্দেশ্যটা ছিল যে আপনি হিরো হয়ে যাবেন, মাস্তান হয়ে যাবেন, পুরো এলাকাতে সন্ত্রাসী হয়ে যাবেন, এবং লোকজন আপনাকে দেখলে ভয়ে তটস্থ থাকবে, তো যেটা হতে চেয়েছিলেন সেটা কি আপনি হতে পেরেছেন? যেটা হতে চাইছিলাম, আমি স্যালেন্ডার করার পরে যদি এলাকায় সময় দিতাম হইতে পারতাম, কিন্তু জেলখানার এই পরিবেশে এবং যখন বুঝতে পারি যে যে জায়গায় আমার মানে 1 মাসের মধ্যে জামিন 100% হয়ে যাওয়ার কথা, ওইখানে আজকে পর্যন্ত আমার 4.5 মাস হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা এখন করলেন তখনকার সময়ের কথাটাই আমি বলতেছি, 4.5 মাস অলরেডি হয়ে গেছে। তো আমি কত বড় অপরাধী যে আল্লাহ তাআলা আমার এর ভিতর থেকে বের করতেছেন। তো আমি যে এই একটা অপরাধ করলাম, করার কারণে আমার এই অবস্থা, আমি যে বের হইয়া আরো কোনো খারাপ করি তো আল্লাহ তাআলা আমার সারা জীবনের জন্য জেল দিয়ে দিতে পারে। তো এই জন্য আমি আর ওই হিরোইজম না। তো এর মধ্যে তালেব স্যালেন্ডার করছে, 2টা মামলা নিয়ে স্যালেন্ডার করছে। আমি দেখা করি, তা আমার বলে যে স্যালেন্ডার করার আগে যোগাযোগ করি নাই কেন, এতদিন কইয়াছিলাম। পরে এর সব বিস্তারিত বলি যে এইরকম এসে,
তো এখন আমার বলে যে এই জেল থেকে দুজন একসাথে বেরোবো, সময় লাগবে ওর 15-20 দিন, সর্বোচ্চ 1 মাস। তা আমি বলি যে আমার মনে তো হাইকোর্টে হয়ে যেতে পারে। তো ঠিক আছে, তুই যে চাইতেছস, আমি দরকার লাগে আমার নিজের নামে তো একটা মামলা লাগাই দিই, নর্মাল মামলা, চুরির মামলা হচ্ছে সর্বনিম্ন, মানে নিজের ইচ্ছা বা সেফ কাস্টডি, এরকম একটা মামলা রাখা তোর সাথে আমার রাখি, একসাথে বেরো মনে। 1 মাস হয়ে যায়, অলরেডি এই তালেবের নামে মিনিমাম আরো 7টা মামলা চলে আসে, টোটালি 7টা বা 8টা মামলা হয় ওর নামে। তো আমি বুঝতে পারি যে জামিন সম্ভব না। এই 1 মাসের মধ্যে আমার ওকালতনামা আসে কয়েকটা, আমি সিগনেচার করি না নিজের ইচ্ছায়, যে আমি জেলখানাতে থাকবো, আমি যাব না তালেবের জন্য। হ্যাঁ, পরে এক পর্যায়ে আমার হাইকোর্টের জামিন হয়ে যায় 5.5 মাস হইলে, তালেব বুঝে দিয়া আমি বের হয়ে আসি। আসার পর আমি আবারও পুরা 15 দিন সারাক্ষণ বাসায়, কারণ জেলখানাটা আসলে কেমন আমি ভাইয়া বইলা বুঝাতে পারবো না। বাড়িতে যখন ভিতর থেকে বেরিয়েছি, রাস্তা দিয়ে যখন আমি হাইটার রিক্সায় উঠবো মামার সাথে, তখন মনে হইতেছে যে আমার শরীরে রিক্সা উঠে দিতেছে, আমার শরীরে গাড়ি উঠে দিতেছে, এত লোকজন কেন বাইরে, মানে কেমন জানি পুরা এই বাইরের জগতের সিনসিনারি ভুলে যাইতে হয় ভাই। জেলখানা হচ্ছে এমন একটা বিষয়। যাই হোক, তো এর মধ্যে তালেবের সাথে 2-3টা রুমে যাই, ওর সাথে দেখা করি, কেমন আছে সে জানি। পরে আমাকে আমি নিজের ইচ্ছা আবার তবলিগে যাওয়ার ইচ্ছা পোষণ করি। পরে শেখ চিলা করে বাড়িতে আসি। আসার পরে তালেবের এখানে যাই, চিন্তা করি যে হঠাৎ করে আমি আমার মার সাথে আবার ব্যবহার করে বলি যে এখন যদি আমি হঠাৎ করে ফেভারেট হয়ে যাই, হ্যাঁ, যখন আমি ফেরার অবস্থায় ছিলাম তালেব আমাকে অনেক হেল্প করছে, টাকা পয়সা দিছে। তো সবগুলো ব্যাপার চিন্তা করি যে এখন যদি আমি মাইনাস হই আমার সমস্যা হইতে পারে। তো আমি তালেবের সাথে মোটামুটি একটা যোগাযোগ করি। এক পর্যায়ে তালেব জেলখানা থেকে বের হয়, বের হইয়া বলে যে 24 ঘন্টার সাথে থাকার জন্য। ওর সাথে এইরকম অবস্থায় থাকার সময় আমাকে এক সময় বলে যে তালেবদের এলাকায় বা আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছে অনুপার্শ্ববর্তী এলাকার একটা ফ্রেন্ড 65,000 টাকা বানা। তালেব আমার বলে যে এই টাকাটা তুই আদায় কর এই বড় ভাইয়ের কাছ থেকে। Now is being difficult. This is a very crucial point, প্রিয় শ্রোতা। ও কিন্তু নিজেকে সংশোধন করার জন্য একটা রাস্তা বেছে নিয়েছে, সেটা ওর জন্য যেটা বেস্ট ছিল রিলিজিয়াস টিকওয়েতে, সেটাও করেছে। 1, 2 নম্বর হলো ও কিন্তু আর খারাপ কাজ করতে চায় না, ও কিন্তু আত্মগ্লানিতে ভুগছে। কিন্তু 3 নম্বর যে ব্যাপারটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ওর কিন্তু তালেবের হেল্পটা দরকার, এবং তালেবের সাথে ও সম্পর্ক রাখছে এই কারণে যে বিপদের কোনো একটা সময় এসে কিন্তু তাকে প্রচন্ড রকমের সাপোর্ট করেছে। এবার তালেব যেটা করলো যে ওকে দিয়ে একটা বড় ধরনের খারাপ কাজ করাতে চাচ্ছে। সবকিছু ওর মধ্যে চলে এসছে, ভালো মানুষ, সবকিছু বিবেক বোধ, এখনো কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। জনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে প্রকাশ করছে। একজন মানুষকে আমরা উদ্ঘাটন করছি, এবং আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন তাদের মধ্যে এরকম অসংখ্য মানুষ আছেন যারা ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। প্রত্যেকটি মানুষের মধ্যে ভুল শুদ্ধ সবকিছু মিলিয়েই থাকেন। আপনারা যদি আপনার জীবনের সত্যগুলো, আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বিবেকের তাড়না বোধ থেকে এখানে স্বীকার করতে চান, তাহলে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের রেডিওর নাম, ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। জনি, তারপর ওই বড় ভাইকে আমি ফোন দেই যে আপনার কাছে এমন একজন লোক নামে টাকা বানা, এত টাকা। উনি স্বীকার করে হ্যাঁ। তো ওই টাকাটা ছিল ইয়াবা খাইছে, উনি ইয়াবা ফেন্সিডিট, টাকাটা পরিশোধ করেনি না, বাকি চাইছে। তো ওই ব্যবসায়িক আবার মান্তি দেয় তালেবকে। পরে আমাকে বলার পরে ওনার প্রেশার দিই আমি যে ভাইয়া টাকাটা আপনাকে দেয়া লাগবে, নয়তো বাসায় এটা জানবে, আপনার ব্যক্তিগত সমস্যা হইতে পারে। হ্যাঁ, আপনি টাকাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, কিভাবে দিবেন, কবে দিবেন আমাকে জানান ইমিডিয়েটলি। তো আমি আর এই ব্যাপারটা নিয়ে আর ইয়া করি না আর কি, মোটামুটি কয়েকদিন চলে যায়। পরে আবার একদিন আমার তাহলে ফোন দেখতেছে যে কিরে তোরে না কইছিলাম যে টেয়াটা লইতি বড় ভাইতে লস না কে লেগা। হ্যাঁ, আমার এমনি কইছে, পরে আমি কইতো আমি কিন্তু খারাপ ব্যবহার করবো, কয় যে এমনি পারসলো। পরে আমি মনে করেন ওনারে ফোন দিয়া আজকের মধ্যে টাকা দিবেন, নাইলে আপনার বাড়ির তালা লাগাম। উনি কয়তো ঠিক আছে, আমার 2টা দিন সময় দাও, আমি তোমার জানিয়েছি। পরে বলে যে ভাই আমি একটা বাসা নিচ্ছি, ফ্ল্যাট পার্সোনালি থাকার জন্য। ওই বাসায় তোমার ফার্নিচার আছে, সোফা সেট, বক্স খাট, ড্রেসিং টেবিল, হ্যাঁ, এইগুলা প্রায় 1,25,000 টাকা। তুমি এইগুলা দিয়া দেখো যে মিট হয় কিনা। তা আমি ওই ছেলেটারে কল দিই, যে টাকা পাও না এর মধ্যে তাহলে আর কোনো কিছু আমি ওরে জানাই না যে আমি ব্যাপারটা মিট করতে চাচ্ছি এরকম আর কি।
তো বলে যে ঠিক আছে ভাই আপনি আমার এইগুলি নিয়ে দেন। তো উনিও মোটামুটি দেখ আপদ দূর হয়েছে, তোমার এইগুলা দিয়ে সমস্যার সমাধান করলাম। 2 দিন পর তালেব আমার ফোন দেয়া পুরা খারাপ ব্যবহার, আমার নরসিংদী ভাষায় আমি বলি, আমার যেমনি কইছে, বেড়া কি হয়ে গেছস গা, আমরা জেল খাড়ি, হ্যাঁ ফেরারি থাই, আমার ঝামেলা তুই গিয়া ভাঙ্গালাস, তুই কি? হ্যাঁ এমনি কথা কর পরে আমার কাছে খারাপ লাগছে। তো আমিও কইছি যে তো তুই জামেলা এমনি কথা কইতাছস, আমার কইছস ঝামেলা ভাঙছি শেষ। কই তুই জানো এই টাকাটা কে? কই না। কই টাকাটা 65,000 টাকা পানা, 85,000 টাকা এই বড় ভাই থেকে আদায় করতে পারলে এই টাকাটা আমি রেখে দিতাম, ওরে আমি দিতাম। আমি কই তো এইটা তো আমার আর বলস নাই যে এই টাকা আদায় করতে পারলে এটা তোর। তো হ্যাঁ আমার সাথে খুব রাগারাগি করে বিষয়টা নিয়ে, আরো বিভিন্ন ধরনের ক্ষেতমূলক কথা টথা বলে। পরে আমি এক পর্যায়ে তালেবকে আবার ভয় পাই ভাই, সত্য কথা। চলি একসাথে ঠিক আছে, কিন্তু তার যে রূপ আমি তো জানি, চলি কিন্তু আমার সাহস আছে ঠিক আছে, তালেবের চেয়ে বেশি সাহস আমার, আমি এখান থেকে বলতেছি ওর চেয়ে বেশি সাহস আমার। কিন্তু ওর যে চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা গুলি, ওইখানে আমার যাওয়ার মতো আমার ব্রেন নাই। পরে আমি আচ্ছা ঠিক আছে যাই হয়েছে ভাই আমার ভুল হয়েছে, এখন যেই লোকের কাছ থেকে আমি জিনিসপত্র নিয়ে দিয়েছি, যার কাছ থেকে টাকা বানাচ্ছিল, উনার কাছ থেকে আমি তো 20,000 টাকা নিয়ে দিতেছি। বলি কি সম্ভব যে আমার ব্যাপারে তুই কোনো রাগ করবি না? কয় জানি না, যা ইচ্ছা কর। পরে ওই বড় ভাইয়ের ফোন দিয়ে আমি বলি যে ভাই এখন আমার এই সমস্যা, আমি তো আসলে চাচ্ছিলাম যে আপনাদের এটা মিট হইলে শেষ, তা আমি তো আর জানি না এই টাকাটা তালেব পাইতো। এখন ভাই আল্লাহ তো আপনার টাকা অনেক দিছে, আপনার এই টাকার জন্য ছোট ভাই তারা বেজ্জিতি করছে, তো আপনি 20,000 টাকা তাহলে কি দিয়া দেন। তো কইছে যে জনি তুমি আমার উপকার করছো, তুমি বলার কারণে আমি 20,000 টাকা তাকে দিয়ে দিতেছি। তো এরকম আমি ওই বাসা থেকে বের হই কম, এর মধ্যে একটা ছেলে সুহাগ নাম, ও আমার সাথে মেশার জন্য অনেক চেষ্টা করে এবং এক পর্যায়ে সে আমার সাথে খুব আন্তরিক ভাবে মিশে। বাসা থেকে বের হইলে বাসার গেটের নিচে দাঁড়ায় থাকতো, আমি যেখান যেতাম ও যাইতো। আমার এক ফ্রেন্ড খুব ঘনিষ্ঠর মধ্যে আমি, তালেব আর আরিফ, এখন যে নামটা হলো আরিফ, আমরা 3 জন খুবই ক্লোজ, ছোট থেকে খুব ক্লোজ। কিন্তু এই আরিফের ব্যবসা বাণিজ্যের কারণে ও একটু দূরে থাকতো, তা আমি তালেবের সাথে কন্টিনিউ ছিলাম। তো এই আরিফ আমাদের এক বন্ধুর সাথে টাকার একটা লেনদেন ছিল, এই কারণে তালেবের বড় ভাই আরিফকে মারধর করে। মারধর করলে আরিফ আমার ফোন দিয়া কাঁদতাছি, কি হয়েছে ভাই, কাঁদতাছি কে লেগে, পরে তো আমার মারছে। পরে গেলাম যায় দিই যে গ্লাস পরে চশমা ভেঙে ফেলছে, চোখের নিচে দাগ হয়ে গেছে, তারপর দিচ্ছে, কান্নাকাটি করতেছে। ওরে সান্ত্বনা দেওয়ার জন্য ওইখানে আমি আর এই আরিফ আর ওই যে সোহাগ, যে হিন্দু একটা ছেলে, ও যে আমার সাথে থাকে, ও ছিল। তো আমি সান্ত্বনা, আমি আমার মধ্যে থেকে ভাবি যে এটা সান্ত্বনাই হবে, বলি যে তাই নিয়ে বড় ভাই এই কাজটা কেমনে করলো, যে আরিফ রে কে আজ পর্যন্ত একটা থাপ্পড় দিচ্ছে না, বা আরিফ ওই পর্যন্ত কাউরে একটা থাপ্পড় দেয় না, এই আরিফ রে উনি আজকে মারলো, একটা বেজ্জিতি করলো, আজকে তালেবের ভাই না হইলে এটা অন্যরকম হইলে। আমি সোহাগের কাছে এটা শেয়ার করতেছি, দেখা শুনে মনটা একটু ঠান্ডাও। যাই হোক, আমি তালেবের বাসায় যাই আরিফের ব্যাপারটা বলার জন্য, তালেবকে যে মারছে। তো যাই দেখি ও খেতা মুড়ি দিয়ে মোবাইল অফ করে বন্ধু ঘুমাই গেছে, শুয়ে গেছে। পরে আমি দায়িকা বলি যে ভাই ইমন তোর বড় ভাই আরিফের মারছে। হ্যাঁ শুনে মনে করেন অবাক, কিন্তু আরিফ আমার স্বীকারোক্তি দেয় যখন তালেবের বড় ভাই আরিফকে যখন মারে, এর কিছুক্ষণ আগে তালেবকে ফোন দিছিল আরিফের সাথে আমার এরকম হইতেছে, আরিফের মারবো, এবং আরিফ এই ব্যাপারটা শিওর হয় যে তালেবের সাথে কথা হয়েছে এবং তালেবে বলছে যে মারেন। আরিফে আমার এই কথা বলার পরে আমি তালেবের বাসায় যাই, দিয়ে মোবাইল বন্ধ করে ঘুমাই নিচ্ছি, এবং শুনে এমন একটা অভিনয় জানি ভাই, জানি না আজকে সত্য যে এখান থেকে যাওয়ার পরে ঘটনা শুনলে আমি বাঁচবো কিনা, আমি কিন্তু এরকম পরিস্থিতিতে। যাই হোক, পরে শুইনা আফসোস করে যাক গেলে বিষয়, আর কোনো মিট হয় না। এর মধ্যে সোহাগ ওর পারিবারিক ব্যাপার বললে আমার কাছ থেকে 5,000 টাকা নেই ধার, আর এই টাকাগুলা অলরেডি ওই যে আমার আব্বা থাকে সুজিতে বাসায়, আমি একা টাকা পয়সা আমি কন্ট্রোল করতে পারি আর কি, হয় আছে। পরে 5,000 টাকা দেই, 1 সপ্তাহের কথা বলে নেয়, নিয়ে আমাকে প্রায় 1.5 মাসের মতো হয়ে যায়, টাকা দিতে পারে না। এক পর্যায়ে আমি জানি যে ওরা সমিতি থেকে টাকা তুলে আমার দেওয়ার কথা, কিন্তু সমিতি থেকে টাকা তুলছে কিন্তু আমার আর টাকাটা দিতেছে না। আমি সোহাগের সাথে এবং সোহাগের বোনের সাথে খুব খারাপ ব্যবহার করি, এখন আমার টাকা লাগবো, আর নাইলে সমস্যা, আমার টাকা এখন দিবেন, মোটামুটি খারাপ ব্যবহার হয়, এটারে বলা হয়।
করার পরে ওনারা আমাকে 5,000 টাকা দিয়ে দেয়। তো এই সোহাগ চিন্তা করে যে আমার লগে থাইকা কি পাইলো, আর বোনের অপমান করছি, টাকা দিয়ে দিতে হয়েছে, বড়ি টুরি খাইছি, ট্যাবলেট খাইয়াই আমার কাছে কান্নাকারি করতেছে, ভাই আপনার লাগে দূর করলাম, আপনার ভাই হতে চাইছিলাম, এটা কি করলেন। পরে আমি কই থাক ভাই, যেটা হয়েছে মনে কোনো কষ্ট রাখবো না, আর আমার লগে চলাফেরা ক্লোজ করে দেবো, করো না। এর মধ্যে তালেবের কাছে আমি যে কোনো পর্যায়ে 3,500 টাকা পাওনা হয়ে যায়। পাওনা হইলে ওরে আমি মোটামুটি ভাই যে আপনার টাকাটা দরকার এই সেই, তা দিন আজকানা কালকা না পরশু না তরশু। তো একদিন আমি দুষ্টামি করে ওরে বলছি যে আজকে টাকা না দিলে কাটতাম। এটা একটা আমার তখন একটা ভাষাই ছিল আর কি। পরে এই যে মাইন্ড করছে আমি বুঝি নাই। তো বাসাত আমি একদিন হঠাৎ করে ফোন দিয়ে কইতেছে তালেবে, কিরে কাটতে না বেলে লাভি, যন্ত্রপাতি ব্যবস্থা করে দিব নাকি। আমি কই ভাই আমি তোরা এমনি তো কইছিলাম দুষ্টামি করে, একটা কথা কইলি কবে কাটতে লাভি, কইয়া করি। পরে আমি আবার আরিফকে জানাই, আরিফ তালেবে লোক ইমন ব্যবহার করছে, আর কথার ইঙ্গিত ভাই ভালো না। পরে আরিফ এটার ব্যাপারে একটু খাটাখাটনি করে জানতে পারে যে সোহাগ যে ছেলেটা ছিল ও আমার ব্যাপারে তালেবের ভাইয়ের কাছে বলছে আমি তালেবের বড় ভাইকে মারার জন্য মোটামুটি প্ল্যান করছি, ওই সোহাগকে নিয়ে নাকি প্ল্যান করছি, ওদেরকে মাইরা ফেলবো, আমি একাই মাস্তানি করবো। এই জন্য তালেব আমাকে এরকম এই খোঁচামূলক কথা বলতো আর কি। আরেকদিন এক মিটিং থেকে আসার পরে 4-5টা বন্ধু বান্ধব একসাথে, তো তালেব বসে রয়েছে, আমার শোনা এক বন্ধুর কাছে যে জঙ্গলের মধ্যে একটা ভাগ, আর ওই ভাগের সামনে যদি একটা শিকারি পড়ে, ওই শিকারিটার অবস্থা তখন কেমন হয়। আরেক ফ্রেন্ডের প্রশ্ন করতেছে, তো আমি বুঝতেছি যে কথাগুলি হ্যাঁ আমার কইতাছে, কারণ ওই সোহাগ যে কথাগুলি বলার পরে মানে এর পরিবর্তন আসে আর কি। যাই হোক, এর মধ্যে তালেব বিদেশ চলে যাবে, মালয়েশিয়া টুরিস্টে যাবে, মোটামুটি ঠিক করছে। আমাকে সহ নিয়ে আইসা ঢাকা থেকে, মুসলিম পাসপোর্ট করতে পারে না, ঢাকা আগারপর থেকে পাসপোর্ট করায়, ওই পাসপোর্ট আমি নিজে ওর সাথে আইসা নিয়ে যাই। বিদেশের ডেট হয় এবং যেদিন ডেট ওই দিন রাতে একটা আয়োজন করা হয়। আয়োজনটা হইতেছে আপনার এই দূরের 4-5টা ফ্রেন্ড আসছে কাছে, আর আমি আরিফ তালেব, আর এলাকার 4-5টা ছেলে পেলে আছে ফ্রেন্ডই। তো ওরা রাতে সবাই নেশাদ্রব্য জিনিস খায়, তো আমি তো আর এগুলা খাই না। খাওয়ার পরে এক পর্যায়ে রাত্রে 2:30 বাজে যায় বাসায়, তখন আমি যাই না, বাসা থেকে বলি যে আজকে তাহলে কালকে চলে যাবে, এই জন্য সময় দিতেছি। পরে আপনার ওই 2:30টার সময় ও আমার সবাইকে বিদায় দিয়ে আমাকে ডাকে, আর এলাকার যারা আছে আমি আরিফ তালেব আর 4-5টা এলাকার যারা বলছিলাম, দূরের যারা চলে গেছে, আমাকে জড়ায় ধরায় মানে কান্নাকাটি করতেছে, যে আমিও অনেক কান্নাকাটি করতেছি যে ভাই সত্য, আজকে আরেকটা সত্য কথা আমি এখানে বলতেছি যে আমি আমার জীবনে আজ পর্যন্ত এখন পর্যন্ত ওই দিন ওর জন্য যত কান্নাকাটি করছি, যে একবার বলছিলাম ঈদগায় আমার কান্না দেখা মানুষ জড়ো হয়েছিল, এরও অনেক গুণ বেশি কান্না আমি তারে জড়াই ধরে করছিলাম তালেবের জন্য, যে আমার কাছের একটা বন্ধু চলে যেতেছে, আমার কি আমি কার সাথে সময় দিব। পরে যাক কান্নাকাটি, অন্য যারা ছিল আমার আর হ্যাঁ এই বস্তু থেকে হ্যাঁ কান্নাকাটি করছে অনেক, ওরাও সবাই একটা কান্নার একটা রোল হয়ে গেছে ওইখানে। তো আমার পার্সোনালি বলে যে সকাল 7টার সময় তুই আসিস, 9টায় ফ্লাইট মনে হয়, যাই হোক তুই সকালে আসিস, এসে আমাকে ঘুম থেকে উঠাইস, এয়ারপোর্টে যাবি আমার সাথে, ঠিক আছে। পরে আমি আসি 8টার দিকে আসি, আইসা শুনি ওর ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আসলে কি ফ্লাইট ছিল নাকি ওই দিন আমি এখনো ওই ব্যাপারে শিওর না যে এটা কি একটা নাটকই নাকি। পরে হয় নাই ফ্লাইট, বলে যে চেঞ্জ হয়েছে, ডেট চেঞ্জ হয়েছে। তো যাক আমি আমার মতোই থাকি। তো ও প্রায় সময় ফোন দিয়া যে আয় এই লোকজন লাগবো, তা আমি এক সময় দেখা গেছে যে আমি একটু দূরে সরি, যে না ভাই আমি পারতাম না, আমার বাসার কাজ আম্মায় বেরোতে দিতেছে না, সমস্যা এটা সেটা, মামারা বকা টকা দিতেছে, আবার তোর লগে মিশতেছি, রাগ করিস না, বুঝাই টুজাই বলি। এক পর্যায়ে আপনার আমারে ওই যে 20,000 টাকা যে নিয়ে দিছিলাম, 65,000 টাকার এই মাল সামানে যে মীমাংসা করছিলাম, ওই ব্যাপারটার মধ্যে যে রাখে, আর ওই যে সোহাগ যে বলছে যে আমি নাকি মারতে চাইতেছি, এইগুলা ওর মধ্যে থাকতেই থাকে। পরে আমার একদিন হঠাৎ ফোন দিয়ে হঠাৎ করে উল্টাপাল্টা কথা, মস্তানি শিখছস, মস্তান হয়ে গেছস গা, তুই বললাম বাইতে পারিস না। আমি তো বাইতে থাকলাম, বাইতে পারিতাম না, আমি কি করছি তোর লগে, কি করলাম, আমি কি ভুলটা করলাম তোর সাথে ক। আমার ব্যাপারে হয়তো সেই সময় কেউ মানে খারাপ কোনো কিছু কাছে কইছে, এর লেগে হঠাৎ করে ফোন দিয়ে আমার এগুলো বললো। পরে আমি বলছি ঠিক আছে, তুই আমি বাইতে পারিতাম না, তুই ফেললে আমার কি করবি করিস, তুই মস্তান না, আমরা মস্তান না, আমি মস্তান না, তুই জানাস না আমি কি মন,
আমিও মনে করেন যে গেছি কত সহ্য করবো আর হ্যাঁ ফোন ডেকে দিচ্ছি। তখন আমি বাসার ছাদে ঘুরি উড়াইতেছি। পরে ফোন দিতে কই আমি কি বাসা আমি তোর বাসি। পরে ও আমার বাসা থেকে ওর সাথে বের করে নিয়ে আসে। নিয়ে এসে ওদের এলাকায় 2টা চেয়ার নেয়, নিয়ে সামনাসামনি আমার সামনাসামনি বসে বৈশা জানতে চায় যে আমি এই পর্যন্ত এর তালেবের ব্যাপারে কার কাছে কি বলছি। তা আমার জানা মতে আমি বললাম যে এতটুকু। পরে কয় তুই এত আগের কথা মনে রাখছস? মনে রাখছি বলতে এটা তো আমি ভাই এই জন্য মনে রাখছি যে আমি তোরা পছন্দ করি, আমার আবার এরকম একটা ক্ষতি করতে চাইছিলি, এরপরও আমি তোর সাথে মিশছি, দেখতো তোর সাথে কেমন চলাফেরা আমি করছি। তো অনেক বুঝাই সুজাইয়া আবার বাসায় চলে আসি, মিল হয় আমাদের একটা মোটামুটি। এর মধ্যে আমি শুনি যে তালেব মালয়েশিয়াতে চলে গেছে বৃহস্পতিবার দিন। শুক্রবার দিন জুমার নামাজ আমি পড়ে তালেবের বাসায় যাইলে ওর বড় ভাইয়ের সাথে কথা হয় এবং তালেবের সাথে আমার ফোনে কথা হয় যে ও বিদেশে চলে গেছে। এবং তার সাথে যে আমার কথা হয়, আগের যে একটা আন্তরিকতার একটা কথাবার্তা ওই রকম কথা সে আমার সাথে বলে না। যাই হোক, এরপর শনিবার দিন হৃদয় নামে এক ছোট ভাই, তালেবের খুব ছোট ভাই, আমারও খুব কাছের ছোট ভাই, ও আপনার এই ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে রাঙ্গামাটি একটা এলাকায় প্রাইমারি স্কুলের সামনে। ওইখান থেকে পুলিশ ওরে অ্যারেস্ট করে, কিন্তু সাথে কোনো অবৈধ জিনিস পায় নাই। এরপর আপনার এই শনিবার দিন অ্যারেস্ট হয়, রবিবার দিন কোর্ট থেকে আমার এখানে খবর পাঠায় এক ছেলে এসে বলছে ভাই এই হৃদয় তো আপনি কিছু খরচের টাকা দেওয়ার লাগে। পরে আমি এখন তো নাই। আচ্ছা আর কি জামিনের ব্যবস্থা হয়েছে নাকি, কোনো ছাড়াটার ব্যবস্থা হয়েছে নাকি, কয়েকদিন করতেছে। তো এর মধ্যে রবিবার রাত্রে হৃদয় আমার ফোন দেয় কয় যে ভাই আল্লাহর ফোন দায় করছি, আপনি বুধবার সেই ভালো আছি, তো ভাই আমার কিছু টাকা লাগবো খরচে আইতে 50,000 টাকার মতো থানাতে খরচ হয়েছে। তো আমি আচ্ছা ঠিক আছে আজকে না, তুমি কালকে আমার সাথে দেখা করলো। পরে ওই যে আরিফ, ওর সাথে তালতলি একটা জায়গা আমি ফোন দিয়ে যাই, ওইখানে আরিফ জায়গা কিনে, ওই জায়গার একটা ঝামেলার জন্য যাওয়া হয়। ঝামেলা বলতে নর্মালি পারিবারিক কথা। পরে ওইখান থেকে রাত্রে 10:30 আমি তালতলি থেকে নরসিংদীতে আসি আরিফ আর আমি। তো এই হৃদয় যে বাসায় থাকতো ওই বাসার সামনে আমাকে আরিফ নামাই দিয়া ও বলতেছে তুই এখানে নাম, হৃদয়ের সাথে দেখা কর, আর আমি বাসায় ফোনটা রেখে আসি। তো হৃদয়ের ফোন দিয়ে ভাই তুমি কই? পরে বলতেছে যে ভাই আমি আস্তে আস্তে আপনি দাঁড়ান। তো এর মধ্যে 2টা ছোট ভাই সানি আর কানামাসুম, এরা আমার সাথে দেখা করে, হৃদয়ের বন্ধু বান্ধব। দেখা করার পরে আমি টাকা দিই যে একটা পানির বোতল নিয়ে আসো, একটা পানির বোতল আর একটা টেস্টি স্যালাড নিয়ে আসে আমার জন্য। পরে খাইতে যাই, আমি খাইতেছি, তো রাত্র তো ওই দিন আবার আপনার ওই হরতাল চলতেছিল। পরে আমি বলি যে এখানে থাকা ঠিক হইতো না, হৃদয় তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ভাই আপনি থাকেন, আসতেছি। পরে সানি বলে যে জনি ভাই এখানে সম্ভবত সমস্যা হইতে পারে, আপনি জায়গাটা চেঞ্জ করে ফেলি, রাত্র বেশি হয়ে গেছে, আবার ছেলেপেলের দিকটা হরতাল চেঞ্জ করার পরে হৃদয় আবার আমাকে ফোন দিয়ে বলে ভাই কই আছেন? আমি বলি যে আমি নরসিংদী আপনার রোশন টাওয়ারের পিছনে আছি। তো আমি যেই জায়গাটায় ছিলাম মানে মেইন রোডের সাথে গেটের এখানে আলো আছে, আর আমি একটু ভিতরে ছিলাম, এই গেট দিয়ে কে ঢুকতেছে দেখা যাইতেছে, কিন্তু আমাকে অন্ধকারে দেখা যাইতেছে না ভিতরের দিকে। পরে দেখি যে হৃদয় আসছে, সানি, সুজয়, মৃদুল, সিয়াম, মাঝারুল, কানামাসুম, আরো কয়েকজন ওরা আসে। তো আমি ওরা গেটের এখানে থাকে, আসে না ভিতরে। আমি হৃদয়কে ফোন দিই, কই আয়ো ভাই, আমি দেখা করে চলে যাই, তাড়াতাড়ি আসো। কবে এইখানে না আসেন এই সাইডে জায়গা? আমি কই না এখানেই আসো, আমি তুমি নাকি দরকার একটু কথা কয়ে যাবো, আসো এখন দাঁড়াইতো সমস্যা হইতে পারে। পরে এখানে প্রায় 20 মিনিটের মতো আমার এই জায়গায় দাঁড়া করায়া ওই গেটের এখানে থাকেই ফোনে জানি কার সাথে কথা বলে। তারপর যা আসলে হৃদয় আমার সামনে দাঁড়ায়, আমার বাম পাশে সুজয় ছেলেটা দাঁড়ায় এবং সানি ছেলেটা আসে, 3 জন আসে। সানি ছেলেটা ওইদিকে পিছনে একটা মাঠ ছিলাম যেখানে দাঁড়াইছি, ওইখানে ঘোরাঘুরি করে সম্ভবত দেখে লোকজন আছে কিনা, তখন আমি বুঝতে পারিনি এটা। আর বাকি যারা ছিল তারা এই গেটের এখানে মহড়া টাইপ এরকম। তো আমার সাথে এক ছোট ভাইকে খবর দিয়ে 3,500 টাকা আমি আনাইছি, পাওনা ছিলাম এক জায়গায়, ওইখান থেকে আনানোর পরে আমি 2,000 টাকা হৃদয়কে দেই এবং সেই ছোট ভাই আমার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে যে আমাকে বাসায় দিয়ে আসবে। পরে আমাকে আরিফ ফোন দেয়, হ্যালো আব্বু বলছে তোর একটু বাসায় আসার জন্য। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। পরে আমি হৃদয়ের টাকাটা দিয়ে আমি বলি যে ভাই তো আমি যাই, আসলে চলো বেরোই। ভাই বারমু আর একটা কথা, তালেব ভাই গেছে গা, আমনো চেঞ্জ হয়ে গেছেন, আমরা কেমনে চলবো কি এই সেই অনেক কথা তো আমি বলছি যে এটা বাদ দেও, তালেবে গেছে গা, আর ভবিষ্যৎ সুন্দর হইব, আমি আল্লাহর রাস্তায় গেছি গা, আমিও আমার চিন্তা করতেছি, তোমরাও এরকম একটা চিন্তা ভাবনা করো যে এই রাস্তা কিভাবে ছাড়া যায়।
পরে আমি কইতে ঠিক আছে আল্লাহ হাফেজ এটা কইরা হিসেব কইরা সম্ভবত 4 থেকে 5 কদম হাঁটছি, এর মধ্যে দাম কইরা মনে করেন এক শব্দ, সম্ভবত 10-15 সেকেন্ড আমি বুঝতাম পারতাছি না যে আমি এই জায়গায় কেন আসছি, ওই চেঞ্জটা আমার নাই, এই জায়গায় আমি কেন আসছি, শব্দ হইল কিসের, আমার মাথা এত ভারী লাগতেছে কেন, ধোয়া কিসের আমি বুঝতেছি না। তখন একটু পরে রক্তটা মনে হয় বের হয়, রক্ত বের হইলে আমি বুঝি যে আমাকে গুলি করা হয়েছে। কোথায় গুলি করা হয়েছে আপনাকে? আমাকে গুলি করা হয়েছে আমার পিছন দিক থেকে, হ্যাঁ পিছন দিক থেকে আপনার বাম কানের একটু 2 আঙ্গুল ডিফারেন্স একটু দূরে, অর্থাৎ মাথার পিছন দিকে গুলি করা হয়েছে, ফুটাটা এখন আছে। পিছন দিয়ে গুলিটা ঢুকে আমার এই যে নাকের এখানে চলে আসে। ও মাই গড। আমার বাম চোখের নিচে গুলিটা এসে আটকে থাকে। তো আমি এখানে চাপ দিয়ে ধইরা দেখি কেউ নাই, আর এখানে ধোঁয়া উঠতেছে, আর আমার কানের মধ্যে এখনো ভাইয়া সেই শব্দটা এখন আমার কানে অলরেডি এখনো আছে, জিম একটা শব্দ। হ্যাঁ, এটা সাধারণত যে মাইকে ডিস্টার্ব দিলে একটা কেমন একটা শব্দ থাকে না, শব্দ হয়, ওই সেই শব্দটা এখন আমার এই কানে অলরেডি আছে। দেখেন এই যে আমি চোখ বন্ধ করলাম, আমার এই চোখটা পুরো মিলতেছে না। অপারেশনের কারণে আমার এই চোখটা ফাঁকা হয়ে গেছে, এবং আমার এই যে মুখটা পাকা হয়ে গেছে। পরে আমাকে গুলি করছে, আমি এখানে ধরে রাখছি। আমি কোনোভাবে আমার ফোনটা নিয়ে আমি আরিফকে ফোন দেই, ভাই আমার গুলি করছে, আমার বাসা, আমার মেডিকেল লয়ে যা। পরে ও তো আমার নামাই দিয়ে আসছে আরেক জায়গায়, যেখানে আছি এখান থেকে 5 মিনিটের রাস্তা, ওইখানে যায় খুঁজে, এখানে যায় খুঁজে। তো যে গলিতে পড়ে রয়েছে আমি এখানে, তো ওই যে ভিতর ওই রাস্তা থেকে আর দেখা যাইতেছে না অন্ধকারের মধ্যে। এখন ও আমার ডাকতেছে জনি জনি, আমি তো মনে করেন না কথা বলতে পারতাছি না। আমি বইসা হাতে মাটিটা এইভাবে চাইপা ধরে রাখছি যে যত কিছু আমি শুভ না। একটা চিন্তা আমার মধ্যে তখন কাজ করছে যে যদি শুয়ে আমি যদি মরে যাই, আমি তো মনে এখনই আমার দুনিয়াটা দেখা শেষ। আমার যত দোয়া চূড়া, আমি যতটুকু দাঁড়িয়ে পার কালেমা সব কিছু আমি পড়ি, পড়া মোটামুটি আমি রেডি যে আমি এই দুনিয়া থেকে বিদায় নেব। পরে আরিশ আমাকে মেডিকেলে নিয়ে যায়। আমার মামাদেরকে আমি বলি যে ফোন নাম্বার এইভাবে আমার ফোন থেকে ফোন দেওয়া বলে জনিরে তো গুলি করছে। আমার আম্মা ওই দিন বাড়িতে ছিল না, আমাকে সদর হাসপাতালে নেওয়ার পর আমার বোনের হাজবেন্ড, মামা, 2টা মামা, বড় মামা, ছোট মামা, আমার দিদি যায়, এবং আমার ছোট বোন অনেক কান্নাকাটি করে। আমার এই অবস্থা দেখে আমার পুরা শরীর রক্তে মনে করে দেখতে, মানে কি কয় যে এত রক্ত মনে আমার শরীরে ছিল না, যে এত রক্ত কই থেকে আসছে। লুঙ্গি পরা ছিলাম, পাঞ্জাবি, টুপি, এগুলো সব মনে করে যে রক্তে ভিজে গেছে। পরে ডাক্তাররা সময় একটা ইঞ্জেকশন দিছে রক্ত বন্ধ করার জন্য, তুলা দিয়ে এমন যে এই রোগীর যে অবস্থা বাঁচাতে পারবেন না, সম্ভব না। যদি চেষ্টা করেন, যে আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখতে পারেন ঢাকায় যদি 1 ঘন্টার মধ্যে সম্ভব হয় আপনারা নিয়ে যেতে পারেন। তো এখানে অ্যাম্বুলেন্স নিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে অক্সিজেন লাগানো অবস্থায় আমার মামা, বড় মামা, ওনার ফোন থেকে রেকর্ড করে, তোর বাকি না তোর কে মারছে করে আমি ডাব গুলি একটু করে বলি যে আমার গুলি করছে। আমি তো মনে করছি যে আমি আর বাঁচতাম না। আমি আমার ওই আরিফ যে ওরে প্রশ্ন করছিলাম, ভাই আমি কি আর বাঁচতাম না, আমার কোনো কিছু কয় না। অ্যাম্বুলেন্সের মধ্যে আমি আমার মা জিজ্ঞেস করতেছি, মামা আমি কি আর বাঁচতাম না। পরে কোনো কিছু বলে না ওনারা আমার। যাই হোক, মেডিকেল কলেজ হসপিটাল আমাকে কয়টার সময় নেওয়া হয় আমি আর জানি না, কিন্তু অচেতন হই নাই। মামা শুধু বলতেছে বাগিনা আল্লাহরে ডাক, আল্লাহ ছাড়া এই পরিস্থিতিতে কেউ রক্ষা করার মতো কারো কোনো ক্ষমতা নেই। পরে যাক আমি আমার ইচ্ছা মতো জিকির করতেছি মনে মনে। তখন হ্যাঁ চেঞ্জ আছে।
পরে আমাকে এই মেডিকেল কলেজ হসপিটাল নিলেও মেডিকেলের সমস্যা বিভিন্ন ধরনের, ওনারা বিভিন্ন ধরনের চেক আপ টেকআপ এটা সেটা কইরা তারপরে রোগী ধরে সম্ভবত। আমার এই এক্স-রে করা হয়, মাথা সিটি স্ক্যান করানো হয়, সকল রকম পরীক্ষা নিরীক্ষা করে রক্ত ব্লাড পরীক্ষা করে তারপর আমার অপারেশন হয়। আর এই অপারেশন হওয়াকালীন সময় তালেব ফোন দেয় আরিফকে, আরিফ যায় মেডিকেল কলেজ হসপিটালে। তালেব আরিফের সাথে কন্টিনিউ কথাই কইতে আছে আমার কি অবস্থা, আমি কেমন আছি, মানে হ্যাঁ নিশ্চিত একটা খবর পাইতে থাকতেছে যে আমি কি মরছি নাকি না এখন আছি, নাকি শুনছে যে অপারেশন সাকসেস লাগছে, এগুলো আমি পরে জানি। পরে আমাকে চোখটা ছাড়াই ইসের পুরোটা ব্যান্ডেজ করানো হয়েছে এবং এই এত বড় বড় এই নলের মতো হ্যাঁ একটা নাক দিয়ে ঢুকানো হয়েছে। আর এই যে ফুটাটা হয়েছে এদিকে মানুষ লোকজন আত্মীয় স্বজন সবাই আস্তে আস্তে যায়। পুলিশ এসেছিল? পুলিশ মেডিকেল কলেজ হসপিটালেও যায় না। আমার সাথে সম্ভবত আমার খেয়াল হয় যে র্যাব আমার সাথে ফোনে একবার কথা বলে যে কেন হয়েছে, কি করছে, আমি এতটুকু বলি যে আমাকে গুলি করছে হৃদয়ে এসে। কিন্তু এরপর আজও পর্যন্ত আমার সাথে কোনো র্যাব বা কোন প্রশাসনিক এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করে নাই, আসতেছে সে প্রসঙ্গে। তো যাই হোক, পরে আল্লাহ তাআলা বাঁচাইছেন আমাকে। শুধু তখন স্যালাইন দেওয়া হইতো, আর স্যালাইন শেষ হওয়ার পরে দৈনিক 35টা 33টা 32টা সম্ভবত এরকম, মানে 30 থেকে 35-এর মতো ইঞ্জেকশন দেওয়া হইতো। দুই হাতে দোনো হাতে ক্যানোলা লাগাই দিচ্ছে। ক্যানোলা লাগাই ওনারা 3 ঘন্টা পর পর আইসা আমাকে খালি ইঞ্জেকশন দিতে থাকতো। এমন করে প্রায় 1 সপ্তাহ আমাকে শুধু ইঞ্জেকশন দিয়ে রাখছে। এর মধ্যে হঠাৎ করে শুনছি যে তালেব চলে আসছে বিদেশ থেকে। কেন চলে আসছে? যে তোর এই ঘটনা, এক লোক ফোন দিয়ে আমার কইতেছে তোর এই ঘটনা শুই না তালেব বিদেশ থেকে চলে আসছে, যে এটার একটা ভিজিট করবো। হ্যাঁ, তালেবে গেছে দেখে তোর এই অবস্থা হয়েছিল, হ্যাঁ শুই না আমার মধ্যে একটা শক্তি কাজ করে। হ্যাঁ কেমন বন্ধু দেখছো, বিদেশ ত্যাগ করে হ্যাঁ আমার লাগে গায়ে পড়ছি, আমার এই কথা শুনি না, খুব ভালো লাগে। তো 1 দিন 2 দিন 3 দিন যায়, তালেব আর আমার এখানে আসে না। তোর নাম্বার আমি ফোন দিয়ে রিসিভ করে না। এর মধ্যে একবার রিসিভ করে কেমন আছে এই সে কয় ভাই ব্যস্ততার কারণে আইতাছি নেই, মুখ আমি ধরে কেমনে দেখামু, হ্যাঁ এই সেই। পরে প্রায় 550 কল আমি আমার ফোন থেকে কেড়ে দিই। 550 কল আমি জমাইছিলাম যে আসলে দেখামু আমি আর কতটুকু ভালোবাসি। তো এর মধ্যে যেদিন মেডিকেল থেকে আমাকে আপনার রিলিজ দিবে, এর আগের দিন ফোন দিয়া লাস্টে আমি রিকোয়েস্ট করতেছি যে ভাই আমার যদি দেখতে আসিস না, মনে করো অনেকে জিজ্ঞেস করতেছে তালেব আইছিল কিনা, তালেব তোমার ব্যাপারে কোনো খবর নিতে আসছে কিনা। এখন যদি এদেরকে বলি আমার তো লজ্জা হইতেছে যে একসাথে চললাম না, অথচ তুই আসিস না, অথচ দেশে। পরে তালেব যায় মেডিকেলে, পরে যায় আমার সাথে দেখা করে আমাকে মোটামুটি একটা সান্ত্বনা চলে আসে। এরপরে আমি বাসায় আসি। বাসায় আসলে আমি জানি যে এই যারা আমাকে গুলি করছে তারা কন্টিনিউ তালেবের সাথে চলাফেরা এলাকায় আছে। হ্যাঁ, এরকম অবস্থা। মূল ঘটনা হইলো যে আমাকে এটা করানো হয়েছে, ওই যে মাজারুল একটা নাম বলছিলাম আমি, ও হচ্ছে নরসিংদীর একজন প্রতাপশালী ব্যক্তির ছেলে। ওকে তালেবের কথা আমি একবার থাপ্পড় দিছিলাম, মারছিলাম। এই ব্যাপারটা তালেব মিট করছিল। মিট করার পরে এই মাজারুল আমিও জানতাম যে নরসিংদী আমার যদি কেউ কোনো ক্ষতি করে মাজারুল করবে। পরে মাজারুল ওই যে তাদেরকে দিয়ে চাইছে আমাকে একটা ক্ষতি করানোর জন্য, আরো বিভিন্ন এলাকা পোলাবেন যেমন ক্ষতি করানোর জন্য চাই, কিন্তু পারে না কেউ। শেষ পর্যায়ে এই তালেবের আশ্রয় নিয়ে হৃদয়ে দিয়া আমার এই ঘটনা ঘটানো হয়। এটা কত সালে? এই তো আজকে 5 মাস। 5 মাস যাবত। তার মানে আপনার জীবনের সম্প্রতি একেবারে রিসেন্ট এই ঘটনাটা ঘটেছে। আমি এতটুকু শুনে, থার্ড পার্টটা শুনে আমি যতটুকু বুঝেছি, ইটস আ লট অফ কমপ্লেক্সিটি ইন আ সেন্স যে আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তালেব, এবং তালেবের ছত্রছায়ায় আপনি এই জগতে আত্মপ্রকাশ করেন, এবং এক পর্যায়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব তৈরি হবার ক্ষেত্রে বিভিন্ন ফ্রেন্ডস যাদেরকে আপনারা আপনাদের জীবনে কাজে লাগিয়েছেন, তারা বিভিন্নভাবে আপনাদের মধ্যে কটু কথা ছড়িয়েছে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়েছে, এবং শেষ পর্যন্ত আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট, একেবারে প্রেজেন্ট সিচুয়েশন, আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমি 24 ঘন্টা বাসায় কাটতেছে, বাইরে বেরোতে পারতেছি না আমাকে মারার জন্য। এখনো বাসার নিচ দিয়ে লোকজন ঘুরে। আপনি পুলিশের কাছে গিয়েছেন, মামলা করেছেন? মামলা করছি। করার পরে মনে করেন যে একটা আসামি অ্যারেস্ট হয়েছে, তাও আমার আসামি হিসাবে ওকে অ্যারেস্ট করায়নি। একটা বাসায় রেড দিয়ে পাইছে, সানি নাম বলছে, বলার পরে মারধর করতে পারে। সে আমার কথা বলে দিচ্ছে যে আওদনির এই ঘটনা আমি ছিলাম,
তো এখন পর্যন্ত আমি জানি না যে সেই মামলার কাগজ থেকে কার কার নাম কে কে কেটে নিয়েছে আর কার নাম আছে। এক 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি নিজেও এখন পর্যন্ত একটা মামলার আসামি, যে মামলার আসামির প্রেক্ষাপটে আমরা কথা বলেছি একটু আগে তারেকের সঙ্গে, তারেক আপনাকে আদৌ মাফ করবে কিনা, সে মামলাতে এখন পর্যন্ত কোনোভাবে মীমাংসা হয়নি। এটারও আপনি একটা স্বীকারোক্তি আজকে এখানে দিলেন। 2 নম্বর হচ্ছে যে আপনার প্রতি যে আচরণটা করা হয়েছিল সেখানে আপনি উপরওয়ালার প্রতি বিশ্বাস করেন, আপনার যে গুলিটা লেগেছিল পেছনে এটা যদি আরেকটু উপরে লাগতো তাহলে আপনি ওখানে স্পট ডেড হয়ে যেতেন। তো সেই জায়গাটা থেকেও এক ধরনের মিরাকল বলা যেতে পারে। এখন আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, লট অফ শঙ্কা, আমরা বলতে পারি যে কোনো মুহূর্তেই আপনি অনেক বড় একটা আশঙ্কার মধ্যে রয়েছেন। আবার একইভাবে আপনি যেই রাস্তায় চলা শুরু করেছেন, আপনার বিলিভস, আপনার বিশ্বাস, সেই জায়গাটা থেকে আপনার প্রতিদিনের যে রুটিন বা কাজকর্ম সেটা আপনাকে নতুন জীবনে বাঁচতে শেখায়, প্রতি মুহূর্তেই বাঁচতে শেখায়। একটু আগে আপনি হাউমাউ করে কাঁদছিলেন বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার যে আকুতি সেটার জন্য। আপনি কখনো মানুষ খুন করেছেন? না, মানুষ খুন করেননি। আপনি বুঝতে পেরেছেন যে একটা মানুষ, একটা জীবন যখন নষ্ট হয়ে যায়, একটা জীবন যখন ঝরে যায় তার অন্যায়ের কারণে, তখন তার আত্মকষ্টটা কতটা হতে পারে, কতটা প্রবল হতে পারে, দার্ঢ় হতে পারে। জি, বুঝতে পারতেছি। প্রিয় শ্রোতা, ও বুঝেছে, এবং যারা বোঝার সম্ভাবনার মধ্যে রয়েছেন, যারা বোঝেন না তাদেরকে বোঝানোর জন্য এই অনুষ্ঠানটা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকে। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কেন, আমি যে প্রথম যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা আপনাকে আমি আবার রিপিট করতে চাই, আপনি কেন যাহা বলিব সত্য বলিবতে আসলেন? তখন তো আমি পুরোভাবে বলতে পারি নাই, ফার্স্ট আসছি একটু জড়তা কাজ করতেছিল। আসার একটাই আমার উদ্দেশ্য, একটাই কথা, যে লাখো শ্রোতাদের বলা হইতেছে এই কথাটা, যে কেউ কোন বন্ধুকে বিশ্বাস করবেন না। কাছের মানুষ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না, করতে পারবে না। কারণ একটা বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, এটা সম্ভব যে একটা দুর্ঘটনা ঘটানো। আর আমার বেলায় সেটা হয়ে আসছে। যে তালেব আর আমি মনে করেন যে এক প্লেটে খাইছি, একসাথে ঘুমাইছি, এবং আল্লাহ মাফ করে যে কাপড় ছাড়া অবস্থায় দুজন 3 বছর আগে একটা বাথরুমে গোসল করছি। কতটুকু অন্তরঙ্গ ওই ফ্রেন্ডের সাথে আমি ছিলাম যে আমার বাড়ি ঘর পর্যন্ত ছাইরা ওর বাড়িতে আমি 24 ঘন্টা থাকতাম, ওর সাথেই থাকতাম। সেই ফ্রেন্ড কিভাবে মানুষের কথা শুই না আমাকে মেরে ফেলতে চাইলো। এখন এটাই যে যারা আজকে শুনতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে ফ্রেন্ডদেরকে বিশ্বাস করবেন না। আমি বিজ্ঞাপনে শুনি যে বন্ধু ছাড়া ইম্পসিবল। আসলে এই কথাটা ভাই ঠিক না। এখনকার বন্ধুরা মানে আপনার আমার ভালো চাবে না। এটা আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে, উপলব্ধি থেকে বলছেন। এরকম বন্ধু অনেক আছে যে বন্ধুরা জীবন গড়ে দেন, কিন্তু আপনার ক্ষেত্রে এরকম হয়েছে। আপনি আপনার ওই জায়গাটা থেকে আপনি যদি কিছু বলার থাকে, যে আপনি যে জীবনে যে এত খারাপ কাজগুলো করেছেন এবং আপনি নিজেও ভিকটিম হয়েছেন, যারা আপনার মতো, আপনি তো একটা মেয়ের জন্য জীবনটাকে এভাবে নিয়ে আসলেন, মুন্নির জন্য, রাইট? মুন্নির কাছ থেকে যদি আপনি প্রতারিত না হতেন, মুন্নির কাছ থেকে যদি আপনি কষ্টটা না পেতেন, তাহলে আপনার জীবনটা আজকে অন্যরকম হতে পারত। আপনি শুধু এই জায়গাটাই বলেন যে আপনি এখন যে বয়সে দাঁড়িয়ে আছেন, আপনার বয়সটা কত এখন? 27 বছর বয়স। 27 বছর বয়স আর 14 বছরে যখন ছিলেন মুন্নির সাথে প্রেম, 14 বছরের পরে 13 বছর চলে গেছে। আজকে 13 বছরে 27 বছরে যেখানে দাঁড়িয়ে আছেন আপনি, সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় আপনি কত বড় ভুল করছেন? আসলে পিছনে এগুলা যদি চিন্তা করি তো আমার এমন মনে হয় যে আল্লাহর কাছে আমি প্রথম থেকে আবার আমি আমার জীবনটা নিয়ে এসেছি, ওই রকম আর আমি করবো না। আমার ওই ভুজটা এখন চলে আসছে। আমি ঠিক একইভাবে যদি মুন্নি 14 বছর, আমি যদিও সম্ভব না তারপরেও আপনাকে এই কোশ্চেনটা আমি করছি, যে 14 বছরের জীবন যদি উপরওয়ালা আপনাকে ফিরিয়ে দিত এবং একইভাবে মুন্নি যদি আপনার সাথে এই খারাপ আচরণটাই করতো, আপনি কি এই লাইফটাই বেছে নিতেন? না 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 না, আল্লাহ কি বলেন, একটা মেয়ে মানুষের কষ্ট দেওয়ার কারণে আজকে আমি কি পর্যায়ে চলে আসছি যে আমার মেরে মাইরা লাগানো প্ল্যান হয়েছে। আমি একটা এই অভিশপ্ত একটা জীবন নিয়ে ঘুরতেছি একটা মেয়ের জন্য, সাধারণ একটা মেয়ের জন্য। কই আমি তাকে বিয়ে করছি, আমার মেয়ে আছে, কই আল্লাহ তো আমার অনেক সুখে রাখছে। 14 বছরে যারা আছো, যারা জনের মতো হতে পারতে, তারা আজকে এই গল্পটা থেকে, আজকের এই সত্য উদ্ঘাটন থেকে চরম শিক্ষাটা নিতে পারো। যারা জীবনে এরকম কোনো মানুষের কাছ থেকে বা কোনো ঘটনার প্রেক্ষাপটে চরম কষ্ট পাও, কষ্ট পেয়ে মাদকের দিকে হাত বাড়াও, কষ্ট পেয়ে সন্ত্রাস বনে যাও, তারা আজকে জনের কাছ থেকে শিক্ষা নিতে পারো। এটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মোটো। ভুল কেন হলো, কি ভুল হলো, কি দিল ভুল শেষ পর্যন্ত, সেই অ্যানালাইসিস গুলো আমরা একেবারে চাক্ষুষ প্রমাণ আজকে দেখিয়ে দিলাম জনির কাছ থেকে। আমরা শেষ করছি জনির পর্বটি, তবে তার আগে জনি খুব সংক্ষিপ্ত করে আপনার যদি কিছু বলার থাকে। সবার কাছে দোয়া চা, তো আপনাদের কাছে আমি আজকে একটা দোয়া চাইতেছি যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ একটা জীবন, সামাজিক একটা জীবন নিয়ে আল্লাহ তাআলা যতটুকু হায়াত আমাকে দান করছেন এর মধ্যে থাকতে পারি, আমার জন্য আপনারা এই দোয়াটা করবেন। আর
এখনো আমাকে মেরে ফেলার জন্য মোটামুটি প্রস্তুতি থাকতেছে। এর কারণ হইতেছে যে যারা আমাকে এরকম করছে তো এরা জানে যে আমি একজন খারাপ মানুষ, তো আমি যে কোনো সময় ভয়ঙ্কর কোনো কিছু একটা আবার করতে পারি। কিন্তু তাদের মনে আমি কথাটা ঢুকাইতে চাই, যা বলতে চাই যে আমার মধ্যে আর এই চিন্তাটা নাই। এর বড় কারণ হইল যে এই পর্যন্ত আপনারা যা শুনছেন যে আমার গুলি করছে, শুধু শুধু তো করে নাই, আমার পাপের কারণে আমাকে গুলি করা হয়েছে। না তো একজন ভালো মানুষকে কেউ তো করে না গুলি, আমাকে কেন করলো? এই জন্যই যে আমি পাপ করছি, পাপের ফল আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ কি মাফ করছে কিনা এখনো আমি জানি না, আল্লাহর মর্জি সুমর্জি হয়। তো এটাই যে যাই করেন মানে